ব্যক্তিগতভাবে যখন বিজনেস শুরু করেছিলাম তখন অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল। তার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকতো যে অর্গানাইজেশনটা যখন কলকাতার বাইরে যাওয়া শুরু করেছিল, আমরা ভাবতাম যে কলকাতার বাইরে কি এই বিজনেস সত্যি সত্যি হবে। তো সেই সময় আমাদের অত্যন্ত কাছে, একদম রিয়েল হার্টলাইন বলতে যা বোঝায়, মেদিনীপুর, অবিভক্ত মেদিনীপুর ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে একটা বিশেষ ভূমিকা পালন করেছিল এবং এটা খুব গর্বের জায়গা। এটা এই মাটি খুব পবিত্র মাটি। এবং আজকে আমার ভাই আমাকে মনে করিয়ে দিলেন যে আজকে 25শে আগস্ট, আজকে একটা বিশেষ দিন। বিরসা মুন্ডা সমস্ত ইংরেজ তাকে কিন্তু আটকাতে পারেনি, মানে আটকে গেছিল। সেই বিরসা মুন্ডার সেই বীরগাথা যেটা আমরা সবাই জানি, সেটা শুরু হয়েছিল, সেই আন্দোলনটা শুরু হয়েছিল আজকে 25শে আগস্ট। তো সেই পবিত্র দিনে আজকে আমরা এখানে এসেছি আমাদের আর্থিক স্বতন্ত্রতার জন্য। এবং সেই আর্থিক স্বতন্ত্রতার একটা বড় ল্যাম্প পোস্ট, মানে ছিল, লাইট হাউস ছিল এই অবিভক্ত মেদিনীপুর, সেখানেও লিড করেছিল আমাদের বিজনেস যখন শুরু হয়। অনিরুদ্ধ বহুয়া ঘোষ হচ্ছে আমাদের আপলাইন। আমরা তাদের সঙ্গে জয়েন করেছিলাম সম্পূর্ণভাবে তাদেরকে বিশ্বাস করে। এই বিজনেস সম্পর্কে বিন্দুমাত্র আমরা অবগত ছিলাম না। এবং ওই যে যখন প্রাথমিক দ্বিধাটা যখন আমাদের চলছিল, তখন এই খড়গপুর এবং তার পাশে অনিরুদ্ধ মহুয়া, সেখান থেকে অচিন্ত শম্পা বোস, কাজল লিপিকা, মিথিলেশ সীমা, এদের অর্গানাইজেশনটা কিন্তু আমাদেরকে প্রচণ্ড মোটিভেট করেছিল যে কলকাতার বাইরে তারা সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম তারা হিট করেছিল একের পর এক। এবং আমাদের মনে হয়েছিল যে না, মানে খড়গপুর সেদিনকেও কিন্তু পথ দেখিয়েছিল, বা মেদিনীপুর সেদিনকেও পথ দেখিয়েছিল। তো আজকে আমি সেই স্পিরিটটা চাইবো, যে স্পিরিটটা আমাদের একটা তো যুব সন্ধিক্ষণেই আমরা আছি, যেখানে একটা ফিসক্যাল ইয়ার শেষ হচ্ছে, নতুন ফিসক্যাল ইয়ারের অনেক সম্ভাবনাময় একটা নতুন ফিসক্যাল ইয়ার শুরু হবে আর জাস্ট 1-2 সপ্তাহের মধ্যে। এরকম একটা জায়গাতে যেন সেই স্পিরিটটা, যে স্পিরিটটা আমরা ইনহেরিট করি এই মাটিতে, সেই স্পিরিটটা যেন আমাদের সবার মধ্যে থাকে আজকে। এবং আমরা প্রচুর দ্বিধা নিয়ে আমরা বিজনেসটা করেছিলাম, কিন্তু কেন সব কিছু আমাদের কিন্তু স্পন্টেনিয়াস ছিল না। এই যে টাই পরে এসেছি, এই টাই পরাতে দ্বিধা ছিল, কেন বিজনেস মাইন্ডসেট ছিল না। আমরা যে চাকরি করতাম সেই চাকরি পরিমণ্ডলে টাই পরাটা আমরা আমাদের সর্বোচ্চ স্তরের অফিসারদেরও দেখিনি কখনো টাই পরে অফিসে আসতে। তো ইউ আর নট হ্যাবিচুয়েটেড। আমরা বাংলা মিডিয়াম স্কুলে পড়েছি, সুতরাং সেখানে টাই পরার কোনো চর্চা ছিল না। টাই পরতে দ্বিধা ছিল, আমাদের পাবলিক স্পিকিংয়ের দ্বিধা ছিল। এমনকি প্রথম যখন জয়েন করেছিলাম বিজনেস কিটটা নিয়ে ট্যাক্সি করে বাড়ি ফিরেছিলাম। এটা স্পেশালি, তার কারণ তখন ওরকম ফুটপাথ ট্যাক্সি চলার মতন ব্যাপারগুলো ছিল না। হাওড়া স্টেশন বা হসপিটালে কাউকে নিয়ে যেতে গেলেই নর্মালি ট্যাক্সি চড়তাম তখন। কিন্তু ওই বিজনেস কিট একটা দিত, সেই বিজনেস কিটটা যাতে কেউ না দেখতে পায় যে আমি একটা বিজনেস করছি, সেটা ঢুকিয়ে আসার জন্যই কিন্তু ট্যাক্সি করে বাড়ি ফিরেছিলাম। তো দ্বিধা ছিল, ওনারশিপ মেন্টালিটির এটা আসতে দেরি হয়েছে। তো প্রথম খুব ভয় লাগতো যখন কোথাও কিছু বলতো কোনো কিছু, তাদের প্রচণ্ড একটা ভয় লাগতো। একটা জায়গাতে আমি গেছিলাম, সেখানে 9%-এর লাভদের কিছু বলা হয়েছিল, এবং আমার প্রথম রিয়াকশন ছিল থ্যাংক গড আমি 9% না, আমি 6%, মানে অন্তত বলতে হলো না। এমনকি যখন হোম মিটিংগুলো বুক হতো, হোম মিটিংয়ে আমরা আস্তে আস্তে যখন প্ল্যান শো শিখে গেছি, তখনও যখন হোম মিটিং করতে গেছি তখন মনে হতো কেউ না আসলেই ভালো হয়, 900 হলে ভালো হয়। কেন যদি কেউ এসে যায় তাকে প্ল্যানটা যখন দেখাতে হবে, এই ব্যাপারে খুব দ্বিধা লাগতো আর কি। আমি জানি এই ঘরে আমাদের মতো কেউ নেই, বা আমার মতো কেউ নেই। কেউ কি আছেন আমার মতো? হ্যাঁ, আপনারা আছেন, 1-2 হাত তুললেন, বা কেউ হয়তো হাত তুললেন না। কিন্তু আমি বলতে পারি যে এরকমভাবে যারা শুরু করেছিল, এরকম একটা কাপল যদি অ্যাটলিস্ট একটা ফাউন্ডার এমারেল হতে পারে, আপনারা মিনিমাম ফাউন্ডার এমারেল পাবেন। তো প্রথম এসটিপির কথা খুব মনে পড়ে, তখন আমি এসটিপি শিখেছি, এবং এসটিপি শেখার পর আমার এক বন্ধু ব্যাংকে চাকরি করতো। তো শনিবার দিন তার ব্যাংক তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, সেখানে গেছিলাম প্ল্যান দেখাতে। এবং ফার্স্ট প্ল্যান শোটা যেটা হয়েছিল সেটা অত্যন্ত, মানে কি বলবো, মানে একটা বিধিকিচ্ছিরি পরিস্থিতির মধ্যে পড়েছিলাম। যারা প্ল্যান শুনছে তারা তখন টেবিল টেনিস খেলছে, আর টেবিল টেনিস খেলতে খেলতে আমাকে বলছে যে বলুন আমরা শুনছি। তো তারপরে কিছুক্ষণ পর তারা সবাই বাড়ি চলে যায়, যদিও তাদেরকে আমার বন্ধু ঠিকভাবেই ইনভাইট করেছিল এবং বলেছিল যে ঘণ্টাখানেকের সময় লাগবে, কিন্তু কেউ ঘণ্টাখানেক সময় দেয়নি, তারা সবাই বাড়ি চলে গেছিল। তো এক ভদ্রমহিলা, তিনি খুব মায়া পরবশ হয়ে বলেছিলেন যে এটা খুব অন্যায় হয়েছে ওদের বাড়ি চলে যাওয়াটা, তুমি ভাই আমাকে বলো কী বলবে তুমি ভাই আমাকে বলো। তা আমি তাকে প্রথম প্ল্যান দেখিয়েছিলাম এবং তিনি সুযোগ করে দিয়েছিলেন। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট 1-on-1 প্ল্যান, এটা আমার মনে আছে। এবং যথারীতি তিনি জয়েন করেননি, কিন্তু তার ঠিক 2-3 বছর পর বিল ফ্রিট কলকাতাতে এলেন, ভারতবর্ষে এলেন, এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা
গিলব্রিটের টিকিটের জন্য আমাদের ডিমান্ড ড্রাফট করার জন্য আমার এই বন্ধুর ব্যাংকে গেছিলাম, এবং ওই দিদি তখন ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন। তিনি বললেন, এত টাকার ড্রাফট কেন? পুরো টিকিটটা ড্রাফট করতে হয়েছিল। এবং আমি বলেছিলাম, থ্যাংক ইউ দিদি, আপনি প্রথম শুনেছিলেন, হয়তো আপনি আসেননি, কিন্তু আপনি যাত্রাটা আপনাকে দিয়ে শুরু হয়েছিল, এবং 900টা ভীষণ পয়া ছিল, বুঝতেই পারছেন। তারপরে অত মানুষ নিয়ে আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যেতে পেরেছিলাম গিলব্রিটের সেই ফাংশনটায়। তাই প্রতিটা ক্ষেত্রে যখন দাঁড়িয়ে গেছি, তখন আমরা একটা জিনিস বিশ্বাস করতাম, প্রত্যেকটা টানেলের পর, অন্ধকার সুড়ঙ্গের পর আলোর একটা দিশা আমরা ঠিক পাবো, এবং আলোর দিশা ঠিক পেয়ে গেছিলাম, মানে অপ্রত্যাশিতভাবেই অনেক সময় পেয়েছিলাম। আমার বেশ মনে পড়ে, অনিরুদ্ধদের বাড়িতে প্ল্যান শো হচ্ছিল। অনিরুদ্ধ প্ল্যান শো করতে করতে হঠাৎ আমাকে ডেকে দিল সেলস অ্যান্ড মার্কেটিং প্ল্যানটা বলার জন্য, এবং এটা আই ওয়াজ ভেরি নার্ভাস। আমার মোটেই জিনিসটা পছন্দ হয়নি, কিন্তু যখন প্ল্যান শোটা শেষ করেছিলাম তখন কিন্তু আমি খুব স্যাটিসফাইড ছিলাম, এবং আমার মনে হয়েছিল যে আবার কবে করবো। এরকম অনেক ক্ষেত্রে আমার বেশ মনে আছে যে প্রথম আমি স্টেজে যখন প্ল্যান শো করি, তখন আমি সবাই মতন আমার সব আপলাইনরা যেটা বলতো যে তখনকার দিনে 1.5 থেকে 2 ঘন্টা লাগতো প্ল্যান শো। আমিও বলেছিলাম আমাদের আপলাইনের পদাঙ্ক অনুসরণ করে যে আজকে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে, যদি আজকে কারোর সময় না থাকে আর একদিন আসবেন, কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। এরকম যখন বললাম, তখন দেখলাম সামনের রো থেকে 5 জন উঠে চলে গেল গেস্ট, বললো আমাদের 1.5 থেকে 2 ঘন্টা সময় নেই। তো আমি আমার আপলাইনদের বলতে শুনেছিলাম এই কথাগুলো, কিন্তু সত্যি সত্যি কোনো লোককে বেরিয়ে যেতে দেখিনি। কিন্তু আমি দেখলাম যে আমার শুরুটা, এবং আপনারা বললে বিশ্বাস করবেন না, ওই স্টেজের প্ল্যান শোতে আমি প্ল্যান শোটা একটা জিনিস একটার সময়ের পর ভুলে গেছিলাম। কিভাবে প্ল্যান শোটা, মানে তখন 3 পিলার্স বলতাম আমরা, রয়্যালটি ইনকাম, টাইম কম্পাউন্ডিং, ডিডিএস সিস্টেম, এই 3টে পিলারের উপর বিজনেসটা দাঁড়িয়ে এটা বলতাম। এই 3টে পিলারটা ভুলে মেরে দিয়েছি। তা কিছুক্ষণ পর, অনেকক্ষণ পর আমি বুঝতে পারলাম যে আমার এটা আর মনে পড়বে না। আমি ঠিক করলাম সেলস অ্যান্ড মার্কেটিং প্ল্যানে যাব। তখন বোর্ডটা যখন মুছছি, হয়তো গতিটা একটু স্লথ, বোর্ডটা যখন মুছছি তখন হঠাৎ ওই দিমাগটা বাতি জ্বল গিয়া, মানে মনে হলো বোধহয় লোডশেডিং থেকে আলো আসলো, এবং আমি ওই 3 পিলার্সটা বলেছিলাম। তাই আমি একটা জিনিস বলতে পারি, আমাদের শুরু কিন্তু সব দিক থেকেই মনে হয় খুব নড়বড়ে ছিল, খুবই নড়বড়ে ছিল। প্রথম মিটিংয়ে যেতাম যখন, তখন একা যেতাম ন্যাচারালি। কোনো কিছু ডাউনলাইন হয়েছিল, কিন্তু তারা মিটিংয়ে যেত না। আমি জানি না আজকে কেউ একটু একাকিত্ব বোধ করছেন কিনা, যে আপনার সঙ্গে কেউ নেই, হয়তো আপনার আপলাইনও নেই, আপনার কোনো টিম মেম্বারও নেই, আপনি একা এসেছেন। বিশ্বাস করুন, এরকম অনেক দিন গেছে আমি একা গেছি। তো হঠাৎ আমার এক বন্ধু আমার সঙ্গে ট্রেনিংয়ে গেছিল, আমার টিম মেম্বার, এবং আই ওয়াজ সো হ্যাপি, ভীষণ ভীষণ খুশি ছিলাম। তো হঠাৎ দেখলাম 8 ঘন্টা পর সে উঠে চলে যাচ্ছে। তা আমার তো মানে একজন আসলো, সেও উঠে চলে যাচ্ছে। তা আমি তার সঙ্গে সঙ্গে বেরোলাম। বেরোনোর পর সে বললো যে টয়লেটটা কোথায়? তখন আমি বুঝলাম সে বেরিয়ে যাচ্ছে না, সে টয়লেটের খোঁজ করছে। তো আমি তাকে মানে আমার পশ্চাৎটা মেনটেন করার জন্য বললাম, আমিও টয়লেটেই যাচ্ছি, চল। এবং কোনো প্রয়োজন ছাড়াই টয়লেটে ঢুকেছিলাম। কেন, ওকে তো বলতে পারি না আমি ওর পিছু পিছু এসেছি। তো পরে দেখলাম লোক ঠিক এসেছে, কিন্তু লোক ঠিক এসেছে। প্রচণ্ড ঠান্ডায় লোক এসেছে, প্রচণ্ড গরমে লোক এসেছে, প্রচণ্ড বৃষ্টিতে লোক এসেছে, লোক ঠিক এসেছে। কিন্তু প্রথম ডিসিশনটা নিতে হয়েছিল যে আমি এসেছি কিনা। অনেকে ভাবে যে লোক গেলে আমি যাবো না, আমি আগে যাব, লোক আমাকে ফলো করবে, যে এটা চিরকাল তাই হয়ে এসেছে, এবং এটা আমরা ফলো করেছিলাম। আর মাথার মধ্যে কখনো কখনো কি বলবো শয়তান ভর করে, এটা বলতে পারছি না, কিন্তু মাথার মধ্যে মাঝে মাঝে কিছু দুর্বুদ্ধি খেলে। তো আমার একটা দুর্বুদ্ধি খেলেছিল, আমি বুঝে গেছি বিজনেসটা, প্ল্যান শো করছি, লোক জয়েনও করছে, তাহলে কেন রোজ আমাকে মিটিংয়ে আসতে হবে? এটা আমার মাথার মধ্যে হঠাৎ আসলো। ওই একই 4 বেসিক্স, ওই একই 9 কোর্স, তখন 8 কোর বলা হতো, বা ওই একই 9 কোর স্টেপস, ওই একই কার্ডিনাল রুল, ওই একই স্ট্রাকচার, এটা বারবার শোনার কি আছে? আমার মাথা থেকে ওইটুকু নেই? শুনেছি, বুঝেছি, এই তো প্ল্যান দেখাচ্ছি, লোকে জয়েন করছে, তাহলে আমাকে কেন রোজ যেতে হবে? তো একদিন একটা হোম মিটিং করে আমরা ফিরছিলাম বেহালা থেকে, ফাঁকা মিনিবাসে হঠাৎ ভগবান মাথার মধ্যে ওই চিন্তাটা দিলেন, প্রত্যেকটা মিটিংয়ে একই কথা বলা হয়, 4 বেসিক্স, 9 কোর স্টেপস, কার্ডিনাল রুল, স্ট্রাকচার। মেদিনীপুরে বলা হবে 4 বেসিক্স, 9 কোর স্টেপস, কার্ডিনাল রুল, স্ট্রাকচার। পুরুলিয়ায় বলা হবে 4 বেসিক্স, 9 কোর স্টেপস, কার্ডিনাল রুল, স্ট্রাকচার। এর্নাকুলামে বলা হবে 4 বেসিক্স, 9 কোর স্টেপস, কার্ডিনাল রুল, স্ট্রাকচার। পৃথিবীর যে কোনো প্রান্তে 4 বেসিক্স, 9 কোর স্টেপস, কার্ডিনাল রুল, স্ট্রাকচার। তার মানে বিজনেস ভেরি সিম্পল।
বিজনেস ইজ ভেরি সিম্পল। যারা ঈশ্বর বিশ্বাসী তারা রিলেট করবেন, দেখবেন ঈশ্বর সর্বত্র বিরাজমান, বাড়িতেও আছেন, সব জায়গাতেই আছেন। কিন্তু যদি আপনি কোনোদিন মন্দিরে যান শুদ্ধ চিত্রে, তাহলে দেখবেন আপনার ফিলিংসটা একটু বেশি হয়। আজকে এই যে জেলা পরিষদ অডিটোরিয়ামে আমরা যে কজন মানুষ এসেছি, এখানে যে পজিটিভ ভাইব্রেশনটা তৈরি হয়েছে, সেই পজিটিভ ভাইব্রেশন কোনোভাবেই আমরা ঘরে নিয়ে যেতে পারবো না বা জুমের মাধ্যমে সঞ্চালিত করতে পারবো না। এবং এটা কোনো স্পিকার পারে না কিন্তু করতে, এটা উজ্জ্বল আর মিঠু চ্যাটার্জিও পারছে না। এটা আমরা সম্মিলিতভাবে এখানে একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি করতে পেরেছি। যে পজিটিভ ভাইব্রেশনে যিনি থাকবেন, হলের ভেতর শুধু শারীরিক নয়, পুরো মনটা নিয়ে থাকবেন এবং পার্টিসিপেট করবেন, তিনি বুঝতে পারবেন রোজ যেমন স্নান করার প্রয়োজনীয়তা আছে, ওই একই স্নান আমরা রোজ করি, ঠিক তেমনি রেগুলারলি আমার ওপেন মিটিং, আমার টিবিএস, আমার আপলাইনের মিটিং, ডিজিটাল ফিজিক্যাল যাই হোক না কেন, সেখানে আসার প্রয়োজনীয়তা আছে। এটা প্রত্যেকটা মানুষের আছে এবং এটা আমাদের তো আছেই আছে। আর আমরা অনেক নেগেটিভ ওয়েভস থাকে, যে নেগেটিভসগুলো আমরা পাবো সেগুলো আগে থেকে আমাদের এই ট্রেনিংয়ে এসে আমরা শিখে গেছিলাম। যে লোকে না বলবে, লোকে ব্যঙ্গ বিদ্রুপ করবে, তোমাকে কেউ খারাপভাবে না বলবে, কেউ ঘুরিয়ে না বলবে। তাই যখন আমরা নাগুলো ফেস করেছিলাম তখন আমরা মনে মনে হেসেছিলাম, কারণ আমরা অনেক আগে শিখে গেছিলাম নো মিনস নিউ অপরচুনিটি। এবং আমরা জানতাম যে কাউকে 10,000 টাকার একটা চাকরি দিলে সে লাভ দিয়ে চাকরিটা করবে, কিন্তু জেনারেশনস অফ দ্য জেনারেশন ফিনান্সিয়ালি সিকিওর হবে তুমি এই প্রজেক্টটার মধ্যে থাকা, এই দলগত পদ্ধতিটার মধ্যে থাকতে গেলে সবার মন একই সময় সাড়া দেয় না। কারো 1 বছর, কারো 2 বছর, কারো 12-14 বছর পর সাড়া দেয় এবং তারা বিজনেসটা আবার শুরু করে। তাই আমরা যেটুকু হয়েছি, আমরা কোনো মিটিং মিস করিনি বলেই হয়েছি। তো আমি একটু মিঠুকে ডাকবো, তার কারণ আমরা দুজনে একসঙ্গে লড়াই করেছি, ভালো মন্দ দুজনে শেয়ার করেছি। তাই ওনাকে মিঠু। আমার নাম শুনলেন, মিঠু চট্টোপাধ্যায়, হাজবেন্ড উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সাথে বিজনেসটা বিল্ড করছি লাস্ট 26 ইয়ার্স। এবং উই আর ভেরি মাচ হ্যাপি যে এরকম একটা অসাধারণ বিজনেস অপরচুনিটিতে আমরা আসতে পেরেছি। এবং তার জন্য প্রথমে একটু আমি ধন্যবাদ দেব ভগবানকে, যে ভাগ্যিস সেরকম একটা বিজনেস আমাদের হাতে আমরা পেয়েছিলাম। এবং তার জন্যে আর যাদের ধন্যবাদ দেব তারা আর কেউ নয়, যারা আমাদের জীবনে না থাকলে আমাদের জীবনের কোনো অস্তিত্ব থাকতো বলে আমরা মনে করি না, তারা আর কেউ নয় আমাদের আপলাইন স্পন্সর, আমাদের কোচ, আমাদের গাইড মৌহা এবং অনিরুদ্ধ ঘোষ। এছাড়াও যে আমরা যে আপলাইনদের পেয়েছি, যারা আমাদেরকে সবসময় সেই কনফিডেন্স দিয়েছেন, যাদের হাত ধরে অনেক কিছু শিখতে পেরেছি, শেখার সুযোগ পেয়েছি, বিজনেসটাকে বুঝতে পেরেছি, চিনতে পেরেছি, তারা আর কেউ নয় শুভাশিস এবং সুজাতা ঘোষ। আর ভগবানের অশেষ মানে আজকে আপনারা যারা এই ঘরে আজকে আছেন, আপনারা কিন্তু হঠাৎ এই ঘরে চলে আসেননি, আপনাদের প্রত্যেককে ভগবান চয়েস করেছেন এবং আপনারা একটা অসাধারণ ডিসিশন নিতে পেরেছিলেন এই বিজনেসটা বিল্ড করবেন বলে। এবং তার সাথে সাথে বলি, অনেক ভগবানের আশীর্বাদ বা ব্লেসিংস আছে বলে আমরা অসিতাভ দত্ত এবং শ্বেতা দত্তের টিমে আজকে বিলং করতে পারছি। এটা আমাদের কাছে একটা প্রাইড। আপনাদের এখনো সেটা বুঝতে সময় লাগছে কিনা আমি জানি না। যদি লেগে থাকে, বিজনেসটাকে খুব ভালো করে চিনুন, ভালো করে জানুন, ভালো করে শিখুন এবং অনেক মানুষের কাছে পৌঁছে যান, কারণ এটাই আমাদের ভিশন এবং আমাদের মিশন। এরপরে যেটা বলবো, যে খুব সাধারণ একজন গৃহবধূ থেকে আজকে একজন এন্টারপ্রেনারের গল্প। খুব সাধারণ ছিলাম আমি, একটু গান বাজনা নিয়ে চর্চা ছিল, রবীন্দ্রসঙ্গীতই মেইন আমার ফ্যাকাল্টি ছিল, তো সেখানে একটু গান বাজনা নিয়েই থাকতাম। পরবর্তী সময় আমি ভীষণ লাকি মনে করি, কারণ আমার বিয়ের 1 বছরের মধ্যে আমরা এই বিজনেস অপরচুনিটিটা পেয়েছিলাম এবং থ্যাংক গড এখন ফিল করতে পারি দিস ইজ দ্য বেস্ট অফ দ্য বেস্ট প্রফেশন ইন আওয়ার লাইফ। কারণ বিজনেসটা যখন শুরু করেছিলাম তখন কিন্তু নিজেকে জানতাম না যে এটা আমি পারবো কিনা। এবং অ্যাজ এ এন্টারপ্রেনার, দেখুন আজকের দিনে আমরা এন্টারপ্রেনারের কথাটার সাথে খুব ভীষণভাবে পরিচিত, সেই সময় ছিলাম না। আজকে মানুষ দেখা যাচ্ছে তারা নিজেরা কিছু করতে চায়। আজকে অনেক শিক্ষিত ছেলে মেয়ে, তাদের চাকরির জায়গাটা যদি আমরা দেখতে পাই যে তারা অনেকে তাদের যা কোয়ালিফিকেশন, তারা যে জায়গায় যে স্যালারিতে সার্ভিস পাচ্ছে সেটাতে কিন্তু তারা স্যাটিসফাইড নয়।
অথচ আমরা বাবা মা হিসেবে যতটা তাদের জন্য পারছি করার চেষ্টা করছি, কিন্তু সেখানেও তারা স্যাটিসফাইড নয়, অনেকে ভীষণ ডিপ্রেসড। আজকের দিনে দাঁড়িয়ে দেখা যায় যে আজকে অনেক ছেলেমেয়েরা তারা ডিসিশন নিচ্ছে, তারা অনেকভাবে নিজেদের একটা কিছু করার চেষ্টা করছে। কিন্তু আমাদের এই বিজনেসটা, এটাও আমরা কিভাবে এন্টারপ্রেনার, এখানে কিন্তু আমরা অনেক সহজভাবে নিজেদের তৈরি করতে পারছি, কারণ আমাদের কাছে অনেক কিছু ব্যাকআপ আছে এবং সেখানে আমরা একটা অনেক বড় জায়গা পেয়েছি। এখানে একটা সাকসেসফুল পিপল একসাথে মিলে আমাদেরকে হেল্প করে কি করে আমরা বিজনেসটাকে বিল্ড করতে পারি। তো সেখানে আমরা একটু একটু করে বিজনেসটাকে শিখতে শিখতে সামনের দিকে এগিয়ে চলেছিলাম এবং আমাদের জয়েনিংটাও ছিল কিন্তু খুব সাধারণ। তার কারণ আমরা একটা বিজনেস করবো এরকম জানতাম না। অনিদা মৌহা, অনিরুদ্ধদা মৌহা, আমি অনিদা বলি, তো ওরা ডিসিশন নিয়েছিল বিজনেসটা করবে এবং আমাদের বিয়ের পর থেকেই শুনতাম একটা বিজনেস আসছে এবং সেই বিজনেসটা কি বিজনেস আমরা জানতাম না। এবং সেই সময় কিন্তু প্রথম যেদিন প্ল্যান শোটা উজ্জ্বল দেখতে অনিদার বাড়িতে গেল, সেদিন কিন্তু আমি যাইনি, আমি কিন্তু প্ল্যানটা দেখিনি, কিন্তু একটা ডিসিশন উজ্জ্বলের সাথে নিয়েছিলাম। উজ্জ্বল বাড়িতে এসে বলেছিল যে মাসে আমরা না 40,000 ইনকাম করতে পারি এই বিজনেসটা যদি সিরিয়াসলি বিল্ড করি। তো বিশ্বাস করুন সেদিন হেসেছিলাম। আজকে হয়তো অনেকে এখানে নতুন আছেন, আপনারাও ভাবতে পারেন যে এটা হাসার মতনই, কিন্তু মানে সত্যি বলছি ফ্রেন্ডস, সেদিন ভাগ্যিস মনে মনে হেসেছিলাম, কিন্তু ডিসিশনটা নিয়েছিলাম যে অনিদা মৌহা যখন করছে তখন আমরাও বিজনেসটা বিল্ড করবো। কারণ ওরা একটাই বলেছিল, কেন পারবি না, আমরা পারলে তোরাও পারবি। এই একটা বিশ্বাস নিয়ে আমরা আজও এগিয়ে চলেছি। তারা যা বলে সেটাকে ফলো করার চেষ্টা করি এবং সেটাকেই কিন্তু আমরা আজও ইমপ্লিমেন্ট করে যাচ্ছি। গতকাল রাতে অনিদা মৌহার সাথে কথা হয়েছে। অ্যাকচুয়ালি যে কোনো প্রোগ্রামের আগে আমরা আপলাইনের সাথে কথা না বলে কিন্তু আমরা ঠিক স্টেজে ওঠার মতন মানে সেই কনফিডেন্সটা মানে আর একটু কনফিডেন্স বেশি পাওয়া যায় এবং একটা নিজের প্রতি একটা যে না একটা আপলাইনকে আমি এখানে মানে আপলাইনকে একটা কথাই বলে হলো, দেখো পড়াশোনার কিন্তু শেষ নেই, এই বয়সেও পড়াশোনা করে যেতে হচ্ছে, আরো পড়াশোনা করতে হবে। কিন্তু জানো তো মিঠু, আমরা এখনো পড়াশোনা করছি। বলো, আমি বললাম আমাকে বলছে তুমি কি করছো, আমি পড়াশোনা করছি। কি করবো, খালি পড়তেই হচ্ছে। তো আমাদের কিন্তু একটা দারুণ লাইফ, এটা আমরা ভীষণ এনজয় করি। উজ্জ্বল এখনো দোকানে গিয়ে সে ডায়েরি কিনবে, সুন্দর সুন্দর পেন পেন্সিল। আমাদের বাড়িতে যদি কখনো যান, আমাদের একটা অফিস ঘর আছে, মানে সেখানে গ্যাজেটসের কোনো খামতি নেই, যা যা লাগে বিজনেসের জন্য। অ্যাকচুয়ালি তো একটা প্যাশন নিয়ে আমরা এই বিজনেসটাকে বিল্ড করেছি, একটা প্যাশন, একটা ভালোবাসা, একটা ভালো লাগা, সেটা নিয়ে কিন্তু অবশেষে আমরা এই বিজনেসটাকে বিল্ড করেছিলাম। এবং ডিসিশন নেওয়া একরকম, জয়েনিং এর ডিসিশন, কিন্তু বিজনেসটা বিল্ড করবো নিজের লাইফের জন্য, সেই ডিসিশন নেওয়াটা কিন্তু আর একটা ডিসিশন। এই বিজনেসটা কোনো হ্যাঙ্কি প্যাঙ্কি বিজনেস নয় ফ্রেন্ডস, এই বিজনেসটা একটা সলিড প্রফেশন। সেটা যদি আপনারা বিজনেসটা বিল্ড করেন তবেই বুঝতে পারবেন। এবং এখানে আমাদের যে থট প্রসেসটা আমরা ট্রান্সফর্ম করেছিলাম, যে প্রথম ভাবতাম মানে সেল করাটা সঠিক কি, অনেকের মনে হয় না ও প্রোডাক্ট রিটেল করতে হবে, হ্যাঁ করতে হবে, এটাই তো বিজনেস, প্রোডাক্ট রিটেল করা, বড় বড় ব্যবসায়ীরা তো তাই করে। সেটা একটা বুঝেছিলাম যে না, আমাকেও তো রিটেল করা শিখতে হবে। হ্যাঁ, এবং তার সাথে সাথে প্রথম রিটেলিং যখন শুরু করবো ভাবলাম, প্রথমে তো কিট আসলো বাড়িতে, প্রোডাক্টগুলো নিজেরাই ওপেন করে আমরা ইউজ করা শুরু করে দিয়েছিলাম। প্রচন্ড এক্সাইটেড ছিলাম, কারণ ভালো প্রোডাক্ট ইউজ করতে সবসময় ভালোবাসতাম আমরা দুজনে। এবং সেখানেও আমার প্রথম যখন মানে ভাবতাম যে মৌহা বলতো, শোনো একটু এগুলো ইউজ করছো তো, একটু সবাইকে বলবে, যাদের তুমি চেনো জানো তাদের সাথে এগুলো একটু শেয়ার করতে হবে। আমি না মনে মনে ভাবতাম, এত দামি প্রোডাক্ট কে নেবে, ওরে বাপরে বাপ। আর আমি না মানে এই ভাবতে ভাবতে আমরা কিন্তু বুঝতে পারি না আমাদের আশেপাশের মানুষরা আমাদেরকে প্রতিদিন ফলো করে এবং তারা জেনে গেছিল যে আমরা এই বিজনেসটায় চলে এসেছি। এবং তখন মৌহা যখন বলেছিল যে, আমি বলেছিলাম যে এই প্রোডাক্টগুলো কাকে রিটেল করবো, বলছে তুমি লোককে বলে যাও না, দেখবে ঠিক একদিন না একদিন তোমার দরজার কড়া নেড়ে লোকে প্রোডাক্ট নিয়ে যাবে। আমি সেদিন ভীষণ হেসেছিলাম, আরেকটু হাসি পেয়েছিল। বাড়ির দরজার কড়া নেড়ে, এত দামি প্রোডাক্ট বাড়ির দরজার কড়া নেড়ে প্রোডাক্ট নিতে আসবে। সত্যি সত্যি বিশ্বাস করুন, ওই যে বললাম মানুষ আমাদের ফলো করে, প্রতিবেশীরা আমাদের ফলো করে, বন্ধুরা আমাদের ফলো করে, আমরা জানি না। একদিন দরজার কড়া নেড়ে সত্যি সত্যি একজন প্রতিবেশী এসে বলল যে তুমি অ্যামওয়ে বিজনেস করো, তোমার কাছে কি অ্যামওয়ের একটা গ্লিস্টার একটা লোশন হবে? মানে আমি না অবাক হয়ে গেছিলাম সেদিন, আমি এত এক্সাইটেড হয়ে প্রোডাক্ট খুঁজে পাচ্ছি না, এরকম অবস্থা আর কি। হ্যাঁ আমার কাছে আছে, আমার ফার্স্ট সেলিং, উই আর ভেরি মাচ হ্যাপি। এবং আজকে প্রথম দিকে সেলিংটা করেছিলাম, ভীষণ আনন্দ পেয়েছিলাম এবং আপলাইনের প্রতি বিশ্বাসটা আরো বেড়ে গেছিল যে আপলাইন যেটা বলে সেটা হয়, কারণ ওর বলেছিল যে তোমার বাড়ির দরজার কড়া নেড়ে একদিন প্রোডাক্ট নিয়ে যাবে। তো সেটা নিয়ে সেই বিশ্বাস নিয়ে
40,000 টাকা নয় ফ্রেন্ডস, আমি 5,000 টাকার জন্য এই বিজনেসটা করতে এসেছিলাম। আমার হাজবেন্ড খুব ভালো চাকরি করতেন। অনেকে বলেন আমার হাজবেন্ড গভর্নমেন্ট সার্ভিস করে, বিশ্বাস করুন ওটা নিয়ে আমার খুব প্রাইড ছিল না, কারণ লাইফে অনেক কম্প্রোমাইজ ছিল। কিন্তু যখন এই বিজনেসটা দেখেছিলাম বুঝেছিলাম হয়তো কম্প্রোমাইজ থেকে একটু বেরোতে পারবো, কারণ উজ্জ্বলের থেকে আমি টাইম পেতাম না। উজ্জ্বল আর মিঠুর লাইফে এনাফ মানি এনাফ টাইম ছিল না ফ্রেন্ডস, সেই কারণে এই বিজনেসটা উজ্জ্বল মিঠু ডিল করেছিল। আমি জানি না আপনাদের আমার মতন কি অবস্থা কিনা, যদি থেকে থাকে এই বিজনেসটাকে সহজভাবে ডিল করুন, দেখবেন আপনারাও একদিন এরকম একটা লাইফ লিড করতে পারবেন এবং অনেক মানুষকে এই লাইফটা দিতে হেল্প করতে পারবেন। এরপরে বলবো যে ম্যাজিক কর্নার। ম্যাজিক কর্নার একটা দ্বিধা ছিল, কারণ আমি যে বাড়িটাতে থাকতাম সেখানে খুব ছোট্ট জায়গা ছিল, স্বল্প জায়গায় একটা ঘর থেকে বিজনেসটা বিল করেছিলাম এবং সেখানে প্রথম একটু হেজিটেশন থাকলেও আপলাইন বলেছিল প্রোডাক্টগুলোকে একটু তোমার ঘরে সাজিয়ে রেখো, যেটুকু জায়গা থাকে সেইটুকু জায়গার মধ্যেই। সেই জায়গাটাতে বিশ্বাস নিয়ে সাজিয়েছিলাম দ্বিধা দ্বন্দ্ব থাকা সত্ত্বেও, কারণ ওই ম্যাজিক কর্নারটা যে কি ম্যাজিক করতে পারে সেটা পরে বুঝতে পেরেছিলাম। অনেক মানুষ ঘরে আসতো, কারণ আমার ওই একটাই ঘর ছিল, সেই ঘর থেকেই কিন্তু আমাদের কাস্টমার বেস তৈরি করতে পেরেছিলাম, সেই ঘর থেকে বিজনেসটাকে আমরা বাড়াতে পেরেছিলাম। ওই একটা ঘর থেকে কিন্তু আমরা ফাউন্ডার্স অ্যাফেয়ার গেছিলাম এবং ওই একটা ঘর থেকে আজকে একটু বেশ বড় একটা ঘর করতে পেরেছি এবং আরো অনেক কিছু করতে পেরেছি। থ্যাংক গড এবং থ্যাংক ইউ আমার আপলাইনকে, সবসময়ের জন্য আমি ধন্যবাদ দিই। এবং এখানে বিজনেসটা বেরোতে হয়। অনেক লেডিস এবং অনেকের হাজবেন্ড ভাবে যে বেরোনোর কি আছে, লেডিস আমার ওয়াইফ খুব ভালো রান্না করেন, বাড়ির বাচ্চা কাচ্চা দেখবে, ছেলে মেয়ের পড়াশোনা নষ্ট হবে, না হলে অনেক কিছু অসুবিধা হয়ে যাবে, ওই ওয়াইফ ছাড়া তার ফ্যামিলি চলবেই না, তাই জন্য ওই ওয়াইফ ঘরে থাকবে। কিন্তু যদি একটা চাকরি পায় কোনো অসুবিধে নেই, চাকরির জন্য কিন্তু আমরা বেরোতে পারি। চাকরি যেমন আপনার কাছে একটা প্রফেশন, আমি জানি এখানে অনেকেই আছেন যারা ওয়ার্কিং লেডি, আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, ভগবানের অনেক অশেষ কৃপা যে আপনাদেরকে এই অপরচুনিটি চিনতে শিখিয়েছেন। ওই ভগবান ভাগ্যিস আপনাকে সেই উইজডমটা দিয়েছিলেন এবং নিজেদের জন্য একটা বিগ হ্যান্ড দিন যদি এখানে আপনারা করতে থাকেন, কারণ এই বিজনেসটাও একটা প্রফেশন আমি বললাম, সে কারণে বেরোতে তো আমাদের হবে, শিখতে আমাদের হবে, আমাদের জানতে হবে বিজনেসটা কি, বিজনেস হাজবেন্ডকে কতটা আমরা সাপোর্ট করতে পারি, একসাথে দুজনে কাজ করার একটা জায়গা, যেটা কিন্তু আমরা আমার হাজবেন্ডের প্রফেশনে ছিলেন এবং সেখানে ও অ্যাকাউন্টস অফিসার হিসেবে কাজ করতো, আমার কিন্তু ক্ষমতা ছিল না উজ্জ্বল দুদিন অফিসে না গেলে সেই কাজটাকে আমি করে দিয়ে আসতে পারবো। এই বিজনেসটাতে আমরা দুজনকে কমপ্লিট করতে পারি, আমরা কেউ কারো কম্পিটিটার নই এবং সেখানেই আমরা কিন্তু এই বিজনেসটার একটা মজা আমাদের, আমরা দুজনে মিলে বিজনেসটাকে একসাথে এক মাইন্ডসেটে বিল্ড করি, এক ভাবনায় বিল্ড করতে পারি, এক থট প্রসেসে বিল্ড করতে পারি। সে কারণে এই বিজনেসটা দুজনের কাছে সহজ, দুজনের একই ড্রিম নিয়ে আমরা এগোতে পারি এবং অনেক মানুষকে আমরা সেই ড্রিম দেখাতে পারি, সেই সাহসটা পাই এবং তার জন্যে আস্তে আস্তে এটাকে প্রফেশন হিসেবে যে আনা উচিত, ভাবা উচিত, সেটাকে ভাবতে শুরু করেছিলাম। যা বলেছে বিজনেসটা, যা ডিমান্ড করে সেই ডিমান্ডটাকে ফুলফিল করতে শুরু করেছিলাম এবং আমাদের ফ্যামিলির তখন আমরা ভাবছিলাম যে এটা করতে হবে, আমাদের অনেক লাইফে কম্প্রোমাইজ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের স্বপ্নগুলোকে আমরা ফুলফিল করব। তার জন্য স্বপ্ন যেভাবে আপলাইনরা শিখিয়েছিল সেই স্বপ্নগুলোকে নিজেদের মতন ভাবতে শুরু করলাম, আপলাইনের সাথে কথা বলতে শুরু করলাম, ভিজুয়ালাইজ করলাম, ভার্বালাইজ করলাম, সাথে সাথে কিন্তু আমরা বিজনেসটাতে গ্রো করতে শুরু করলাম। খুব ভালো কথা বলতে পারতাম না, আমি গান গাইতে স্বচ্ছন্দ বোধ করতাম। প্রথম যখন হাতে স্টেজে মাইক হাতে উঠতে হয়েছিল তখন বেশ মজা লাগতো, তত করে কথা বলতাম। এখন মানুষ তো অনেক বেশি স্মার্ট, এখন কত সুন্দর সবাই প্রথম দিনই দারুণভাবে হাতে মাইক নিয়ে কথা বলতে পারে, আমি ফ্রেন্ডস পারতাম না, আমাকে তার থেকে 10টা গান গাইতে দিলে আমি স্বচ্ছন্দ বোধ করতাম, আমি এমনই ভাবতাম, কিন্তু আস্তে আস্তে শিখেছিলাম। আমার প্রথম প্রেজেন্টেশন আমার ভীষণ ভয় হয়েছিল, মহাজাতি সদন অ্যানেক্স, আপলাইনের বড় প্রোগ্রাম, একটা প্রোডাক্ট ট্রেনিং, নিচে প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে, আপলাইন আমাকে স্পিকার করেছে, পার্সোনাল কেয়ার আর হোম কেয়ার। আমি অত পড়াশোনা জানি না আমি অত করেছি কিনা, উজ্জ্বল অল টাইম আমাকে সাপোর্ট করেছে এবং সবসময় আমাকে হেল্প করেছে এই বিজনেসটা বিল্ড করার জন্য, আমি কিভাবে করব, কিভাবে বলবো, কিভাবে শিখবো। আজও কিন্তু আমরা একসাথে এইভাবেই কাজ করছি, রাত 2টো পর্যন্ত পড়াশোনা করেছিলাম এবং আপলাইনের একটা করে প্রোডাক্ট বলছে, আপলাইনের দিকে তাকাচ্ছি, মৌমার দিকে, আর মৌ বলছে ঠিক আছে বলো না, মানে এরকমই ছিলাম আর কি। তো সেখান থেকে আজকে কিন্তু দেখুন আপনাদের সামনে দাঁড়িয়ে মোটামুটি ভাবে কথা বলতে পারছি এবং আজকে অনেকটাই সরবরাহ হতে পেরেছি। এবং সাথে সাথে বলি যে প্ল্যান শো কিন্তু আমি প্রথম করবো এটা ভাবতে পারতাম না। তখন উজ্জ্বল চাকরি করতো, তো একজন কাপল এসেছিল আমাদের বাড়িতে, তাদের ইনভাইট করা হয়েছিল, উজ্জ্বল আসতে পারেনি বলে আমি প্রথম প্ল্যান শো করেছিলাম।
পরবর্তী সময় কিন্তু সেই প্ল্যান শোটাকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করেছিলাম, কারণ আপনি প্ল্যান শোটা খুব ভালো না বুঝলে না এই বিজনেসটা বিল করার ডিসিশন নিতে পারবেন না। তো আস্তে আস্তে সেই প্ল্যান শোটা আমরা কিন্তু করতে শিখে গেছিলাম। এরপরে যেটা বলবো, মানে রাস্তাঘাট চিনতাম না, সেখান থেকে দাঁড়িয়ে উজ্জ্বল লিখে লিখে দিত কত নম্বর বাসে যাব, কিভাবে যাব। এখন যেমন অনেক উবের টুবের আছে, তখন কিন্তু ছিল না। তখন বাসে করে, মেট্রো করে, এভাবেই কিন্তু যাতায়াত করে। আমি একটু ইন্টেরিয়রের মেয়ে, আমি কখনো একা চলাফেরা করিনি, কিন্তু উজ্জ্বল অফিস থেকে মিটিংয়ে যেত আর আমি সেই রাস্তাগুলো চিনে চিনে আমাকে লিখে দিয়ে যেত। তখন ফোনও ছিল না, সেই অবস্থায় আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে যেতাম, অর্থাৎ ওই মিটিংয়ের হলগুলোতে পৌঁছে যেতাম, একাই যেতাম, কোনো অসুবিধা লাগতো না। একটা ভীষণ ভালো লাগা কাজ করতে, যে আমিও কিছু করছি, আমাকেও কিছু করতে হবে। এবং এরপরে বলবো যে আমরা আস্তে আস্তে এইভাবেই ইনভলভ হয়েছিলাম। তো দেখুন আমাদের গ্রুপ ডিনামিক, আজকে এটা একটা অসাধারণ পাওয়ার, আমরা একসাথে কাজ করি। আজকে এখানে আমি এই প্রথম আসলাম মেদিনীপুরে টিভিএস করতে। আজকে এখানে পিন্টুদা বলেছিল যে মোদি সেই 5 বছর আগে পেয়েছিলাম, আবার 5 বছর পরে প্যান্ডামিকের পরে। তো আমরা কিন্তু আসিনি, কিন্তু এখানে আমাদের অনেক অর্গানাইজেশনের অনেক মানুষ আছে, আমাদের পার্সোনাল অর্গানাইজেশনের। কিন্তু দেখুন আজকে এখানে যে মানে আমাদের যে হার্টলাইনটা আছে এবং এখানে যে স্পিকাররা আসে, তারা কিন্তু সবাই আমার টিম মেম্বার, মানে আমার ডাউনলাইন বা আমার আপলাইন নয়, কিন্তু অনেক হার্টলাইনের স্পিচ তারা শুনছে, তারা তাদের কথা শুনে কিন্তু আজকে তারা টিম বিল্ডিং করছে, তারা গ্রো করছে। এবং আমরা এভাবে সারা ভারতবর্ষ জুড়ে একটা ইউনাইটেড ওয়েতে কাজ করছি। এটাতে অনেক বেশি আনন্দ, অনেক বেশি ভরসা, এটাই তো এনএসডি টিমের একটা ইউনিটি। এবং তার সাথে সাথে আসুন আমরা ড্রিমটাকে ফোকাস করি, কেন বিজনেসটা করব এবং কি আছে বিজনেসটাতে, এবং সাহস, মানে স্বপ্ন দেখার সাহস, এটাকে আমাদের আনতে হবে। স্বপ্ন দেখতে ভয় পেলে চলবে না। এবং তার সাথে সাথে বলি যে আমাদের এই ড্রিমটাকে অ্যালাইভ রাখতে হবে। তখনই আমরা অ্যালাইভ রাখতে পারবো, তখনই স্বপ্নগুলোকে জাগিয়ে রাখতে পারবো, যখন এই মিটিংগুলো, আপনারা কোনো মিটিং আপনারা মিস করবেন না। এই মিটিং কেন, ডিজিটাল, ফিজিক্যাল, এভরি মিটিং, যখন যা মিটিং পাচ্ছেন একদম গ্র্যাব করুন, ওখানে কমিটেড হন যে এই মিটিং থেকে আমাকে কিছু নিতেই হবে। একটা এই ভাবনায় যদি আপনি বিজনেসটাকে বিল্ড করেন, আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছবেন। এবং শুধু আপনি পৌঁছবেন না, আপনি আপনার সাথে অনেক মানুষকে সেই ডেস্টিনেশনে আপনার হাত ধরে নিয়ে যেতে পারবেন। ভগবান সেই দায়িত্ব আপনাদের প্রত্যেককে দিয়েছে, এটা আমাদের প্রত্যেকের রেসপন্সিবিলিটি। তো আসুন আমরা একসাথে বিজনেসটাকে বিল্ড করি এবং সুন্দর করে বিজনেসের ভাবনাটা নিয়ে আমরা পথ চলি। আমরা সত্যিই লাকি, আমরা ব্যক্তিগতভাবে লাকি, তার কারণ আমি অনিরুদ্ধ মহুয়া ঘোষ আমার স্পন্সর, এই কারণে আমরা লাকি। We are part and parcel of the team of Subhashis Sudhakar Ghosh, আমরা লাকি। আমরা এডিএসডি টিমের এন্টায়ার টিমের একজন সৈনিক আমরা, সো উই আর লাকি, সত্যি আমরা লাকি। যারা এডিএসডি টিমের বাইরে আছে তারা জানে যে কতটা লাকি আমরা। আপনারা ফিল করতে পারেন তো সেটা? ভেরি গুড। দেখুন খুব বিনয় করে আমরা কিছু করিনি, সবই করে দিয়েছে আপলাইনরা, এরকম আমি বলছি না। কিছু কিছু জিনিসের জন্য নিজেরা নিজেদের পিঠ চাপড়াতে পারি আমরা। তার কারণ মনে রাখবেন আমরা কিন্তু 6টা প্রোডাক্ট নিয়ে বিজনেস করেছিলাম। তখন কোনো বড় হলের কোনো মিটিং হতো না, অনলাইন ছিল না। খড়গপুর, মেদিনীপুর, ঘাটাল, পুরুলিয়া সমস্ত জায়গার লোকেদের কলকাতাতে গিয়ে প্রোডাক্ট তুলতে হতো। আমরা সেই জমানাতে বিজনেস করছি উইথ দ্য 6 প্রোডাক্টস। তার একটাই কারণ, আমরা আনসার্টেনিটি অফ I = R/T এটা আমাদের বারবার বোঝাতে হয়নি। আমরা বুঝতে পেরেছিলাম এটা হতেই পারতো যে আমি দেখেছিলাম অনেক গেজেটেড অফিসারদের একটা ইগো থাকে, সাংঘাতিক ইগো, তাদের চেয়ারের ইগো। সেই চেয়ারের ইগো কোনোদিন আমাকে স্পর্শ করেনি। উই আর সো লাকি, উই আর সো লাকি যে আমরা বুঝতে পেরেছিলাম যে রেসপেক্ট মানুষ অর্জন করে সেই রেসপেক্টই তার সঙ্গে যায়। যে রেসপেক্টটা চেয়ারের ডিফল্টে আসে সেই রেসপেক্টটা আফটার রিটায়ারমেন্ট 0 হয়ে যায়। সেটা আমরা অনেক আগে বুঝতে পেরেছিলাম। তাই I = R/T যে বিপন্নতা সেটা আমাদের বুঝতে পেরেছিলাম। আমাদের দুটো ইগো থাকে সবসময়, একটা নেগেটিভ ইগো, একটা পজিটিভ ইগো। আমরা যে কোনো জায়গাতে আমরা নেগেটিভ ইগোটাকে জয় করতে পেরেছিলাম একসঙ্গে থেকে, আর পজিটিভ ইগোটা এসেছিল যখন কোনো কাছের বন্ধু ব্যঙ্গ বিদ্রুপ করেছে, মুখ দেখিয়েছে, না বলেছে, এবং খুব খারাপভাবে না বলেছে বেশ কিছু মানুষ। আজকে এতদিন পর মনে হয় যে যত না ব্রিড সিডিগুলো কাজে লেগেছিল আমার, তার থেকে যত না আপলাইনের মোটিভেশন আমার কাজে লেগেছিল, তার থেকে মনে হয় অনেক বেশি কাজে লেগেছিল ওই ব্যঙ্গ বিদ্রুপগুলো। সেগুলো একদম খুব দ্রুত একদম আমাদের ব্রেনের ভেতরে চলে যায় এবং চোয়ালটা শক্ত করে। পজিটিভ ইগো থাকে যে আমরা এই বিজনেসটা বিল্ড করবো, উই উইল বিল্ড দিস বিজনেস, আমরা এখানে থাকতে এসেছি। আমাদের আমরা লাকি ছিলাম, কেন আমরা জানতাম না যে আমাদের বিজনেসে জয়েন করার 20-22 বছর পরে শতাব্দীর সবথেকে বড় মন্বন্তর আসবে, এবং সেই মন্বন্তরে প্রভু মানুষের অনেক প্রাণহানি হবে, অনেক মানুষ অসুস্থ হয়ে পড়বে, অনেক মানুষের চাকরি যাবে, অনেক মানুষের রোজগার কমে যাবে। এবং আমরা বুঝতে পেরেছিলাম, আমরা না জেনেই আমরা
এই বিজনেসটা বিল্ড করেছিলাম, তাই যখন প্রয়োজন ছিল না তখন কুয়ো খুঁড়েছিলাম, তাই কুয়োর জল কখনো শুকোয়নি, প্যান্ডামিকের সময় শুকোয়নি। আমরা লাকি, তার কারণ অনেকেই মনে করেছিল যে তারা যেহেতু বড় চাকরি করে তাদের এই বিজনেসটা প্রয়োজন নেই, কিন্তু থ্যাংক গড এটা আমাদের কখনো মনে হয়নি, আমাদের কখনো মনে হয়নি। মনে রাখবেন আমরা কিন্তু নিউট্রালাইট নিয়ে বিজনেস করতে করার সুযোগ পাইনি, আমরা প্ল্যাটিনাম চলে গেছিলাম উইদাউট নিউট্রালাইট। নিউট্রালাইট তার পরে এসেছিল এবং আমরা তখন জানতাম না যে নতুন শতাব্দীর নতুন স্লোগান হবে হেলথ ইজ দ্য নিউ ওয়েলথ, এবং আমরা জানতাম না যে অলরেডি নিউট্রালাইট শুধু নয়, অ্যামওয়ের স্কিন কেয়ার বলুন, পার্সোনাল কেয়ার বলুন, লিপস্টিক, দাড়ি কামানোর ফোমটা পর্যন্ত হেলদি, এবং অ্যামওয়ে ইজ দ্য হেলথি কোম্পানি। এবং ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে আমরা এটার ব্যাপারে একটা বিশেষজ্ঞ কখন হয়ে গেলাম আমরা নিজেরাই জানি না, আমরা শুধু একসঙ্গে থাকতে থাকতে এটা হচ্ছিল। আমরা একটা জিনিস, আমি একটা সাজেশন দিয়ে যাবো, কখনো কোনো কোয়ালিফাইং মিটিং মিস করবেন না। আপলাইনের কখনো 9% আপ, কখনো 50% আপ, হোয়াট এভার মেবি, আর কখনো সেখানে কোয়ালিফাই না করে যাবেন না, কেন কোয়ালিফাই না করে গেলে কন্টিনিউয়াস আপনার সেলফ ইমেজটা ডাউন হবে, সেলফ ইমেজ ডাউন করে বিজনেস বিল্ড করা যায় না। যেখানে আপনি কোয়ালিফাই করছেন সেখানে যাবেন এবং কষ্ট করেও যাবেন, দেখবেন আপনি কখনো এই বিজনেস থেকে ডাইভার্টেড হবেন না। আমরা দেখেছি প্রত্যেকটা মানুষের জীবনে অনেক অনেক ম্যাজিক মোমেন্টস আসে এবং সেটা অধিকাংশ সময় দেখা গেছে মিটিংয়ের ভেতরে আসে। তাই যখন মিটিংয়ে থাকবেন তখন মনটা দিয়ে থাকবেন, যখন মিটিংয়ে থাকবেন নেচার্স কল ছাড়া বাইরে যাবেন না, যখন মিটিংয়ে আসবেন তার প্রস্তুতি নিয়ে আসবেন এবং ওই ম্যাজিক মোমেন্টটা আপনাকে টাচ করে যখন চলে যাবেন দেখবেন একটা ব্লেসিংস আপনার সঙ্গে থাকবে যেটা আপনাকে বিজনেসে পরবর্তীকালে এগোতে সাহায্য করবে। কিন্তু সেই ম্যাজিক মোমেন্টসের সময় যদি আপনি বাইরে ভেলপুরি খেতে ব্যস্ত থাকেন তখন সেই ম্যাজিক মোমেন্টসটা কিন্তু আসবে না। আর অ্যাজ এ বিজনেস পার্সন আপনি জানেন যে আপনি যে কোনো জায়গায় এসেছেন, আপনি আজকে এখানে এসেছেন, এখানে একটা গেট পাসের টাকা আপনি দিয়েছেন, আপনার আসা যাওয়ার খরচা, আপনার টিফিন খরচা, ইউ হ্যাভ ইনভেস্টেড ইউর ভ্যালুয়েবল মানি অ্যান্ড টাইম বোথ। তাই কিছু নিয়ে যাব, এইটা হচ্ছে বিজনেসম্যানস মাইন্ডসেট। অলওয়েজ যে কোনো মিটিং, ছোট বড় ডিজিটাল ফিজিক্যাল, একটা টেক অ্যাওয়ে নিয়ে ঘরে যাবেন, আজকেও যাবেন এবং পরের দিনগুলোতেও যাবেন, দেখবেন এই ছোট্ট ছোট্ট পায়ে ঠিক চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ফার্স্ট প্ল্যাটিনাম, তারপরে অন্য প্ল্যাটিনাম, তারপরে পরে আপনারা টিম ব্রেক করবেন। এডিএসডি টিম মানে আমাদের নিজেদের টিম, এখানে আমরা সবাই এডিএসডি টিমের সোলজার, তাই না? আমাদের ফ্যামিলির জন্য এসেছি, তো একটু ফিল সাম রেসপন্সিবিলিটি। অনেকেই হয়তো আপলাইন তাকে বলেছেন, হয়তো জোর করেছেন, কাউকে হয়তো বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে, হোয়াট এভার মেবি, আপনারা যেভাবেই হোক এসেছেন। এবং যেটা মিঠু বলছিল, এটা ইটস গডস প্ল্যান যে আপনি এই হলটার মধ্যে রয়েছেন। এই হলটাতে বিশেষ কিছু নেই যে আমরা কিছু একটা বিরাট কিছু ক্রিয়েট করছি তা নয়, কিন্তু আমরা সবাই মিলে একটা পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করছি যেটা কখনোই ঘরে তৈরি করতে পারবো না আমরা, তাই তো? সো আমাদের মেইন পারপাস হচ্ছে টু প্রোটেক্ট আওয়ার ফ্যামিলি। এবং প্যান্ডামিক কিন্তু আমাদের শিক্ষা দিয়ে গেছে যে কী ধরনের ইনসিকিউরিটি আমাদের সব দিক থেকে হতে পারে, স্বাস্থ্যের দিক থেকে হতে পারে, এবং আমাদের 4-5 লক্ষ টাকার স্বাস্থ্য বিমা কতটা অপ্রতুল হতে পারে। কি হলো? 5 লক্ষ টাকার স্বাস্থ্য বিমা কতটা অপ্রতুল হতে পারে আমাদের মনে আছে তো? সেই সমস্ত জায়গায় একটা হসপিটালে বেড, একটা কি বলবো, একটা ছোট অক্সিজেন সিলিন্ডার, সেগুলো কত মহার্ঘ হতে পারে, আমরা সেই জায়গাগুলোকে পার হয়ে এসেছি। তো আমাদের এই ফ্যামিলিকে প্রোটেক্ট করতে গেলে আমরা কিন্তু জানি না যে আমাদের গোটা জীবনে বা আমাদের পরবর্তী প্রজন্ম আর কোনোদিন প্যান্ডামিক দেখবে না, এরকম কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। তো চলুন আমরা সেই শিক্ষাটা, যে শিক্ষাটা আমরা পেলাম জীবন থেকে, যে শিক্ষাটা পেয়েছি, সেই শিক্ষাটার জন্য আমরা কাজে লাগাই এবং এই বিজনেস কীভাবে আমাদেরকে সেই প্রোটেকশনটা দিতে পারে সেটা আমরা দেখার চেষ্টা করি। যে কোনো কিছু ঘটনা ঘটার আগে আমাদের কিছু প্রস্তুতি করার দরকার আছে। তো ফ্যামিলি প্রোটেক্ট করতে গেলেও আমাদের কিন্তু I = R × T, এই লিনিয়ার ইকুয়েশনের যে বিপন্নতা, সেই বিপন্নতাটা কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে। ইনকাম ইজ ইকুয়াল টু রেট ইন্টু টাইম। এটা এই বোর্ডটাকে একটু এগিয়ে নেওয়া যাবে? এই বোর্ডটা যদি একটু এগিয়ে নেওয়া যায়, কেন তাহলে মনে হয় যখন আমরা লিখবো তাতে পড়তে সুবিধা হবে। ইনকাম ইজ ইকুয়াল টু রেট ইন্টু টাইম। এই রেটটা কিন্তু, এই রেটটা বিপন্ন আমাদের, আর টাইমটাও বিপন্ন। কেন? কেউ জানে না কখন আমাদের রেট 0 হয়ে যাবে, কেউ জানে না কখন আমাদের T0 হয়ে যাবে। আর আজকে এই ফিসক্যাল ইয়ারের এন্ডে, একদম ফিসক্যাল ইয়ারের এন্ডে যখন আমরা শুরু করছি, আমরা যখন সলতে পাকাচ্ছি একটা নতুন সম্ভাবনাময় ফিসক্যাল ইয়ারে, সেপ্টেম্বর মাস থেকে যেটা চালু হবে, সেটা সলতে এখন থেকে পাকাচ্ছি তো, স্ট্রাকচারটা এখন থেকে তৈরি করবো তো।
হ্যাঁ, তার কারণ যে কটা দিন আছে সে কটা দিন যে মানুষগুলোকে আমরা জয়েন করাতে পারবো তাদের অ্যাক্টিভেশন একটু সহজ হবে না এই কটা দিন। তাহলে এই কটা দিন তো আমরা প্রচুর প্ল্যান দেখাবো না, প্রচুর প্ল্যান দেখাবো তো, যাতে আমাদের স্ট্রাকচারটা তো তৈরি করতে হবে। আমাদের ফ্যামিলি হয়তো থাকে, আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে সেই স্বপ্নগুলো হারিয়েও যায়, তখন লাইফের কম্প্রোমাইজ লাইফ আসে এবং ভাবি এই বেশ ভালো আছি, এটাই ঠিক আছে, এটাই বোধ হয় আমার লাইফ। তখন হয় আমি কারোর সাথে বিয়ে হওয়ার পর মানে তার হাজবেন্ডের নামে আমি তার ওয়াইফ, তারপরে যখন সন্তান হয় সেই সন্তানের মা আমি, এইভাবে আইডেন্টিটি আমাদের শুরু হয়। কিন্তু এই বিজনেস আমাকে একটা পার্সোনাল আইডেন্টিটি দেয়, যেটা আমি যে কোনো বয়সে অ্যাডাপ্ট করতে পারি এবং এই বিজনেসে যদি সেই স্বপ্নটা আমার থাকে। তো সেই কারণে মেয়েদের এখানে একটা বড় একটা সুযোগ আছে, যে কোনো বয়সে আমরা শুরু করতে পারি এবং যখন আমরা সেই স্বপ্নটাকে নিয়ে আবার ভাবি তখন আমার একটা নিজস্ব আইডেন্টিটি, এটা আমি এই বিজনেস আমাকে দিতে পারি। এরপরে যেটা আছে আমাদের এডুকেশন সিস্টেম, গুরুকুল, আমাদের এলওএস, এটা আমাদেরকে কতভাবে ব্যাকআপ দেয় সেটা একটু যদি বলো। দেখুন, we are all children of Bill and Peggy Britt. Give a very very big hand. আজকে আমি বলতে পারবো ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড নাও থাকতে পারে, কিন্তু ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড আমাদের আপলাইনদের তৈরি করে দিয়ে গেছে, তাদের সেই আদর্শটা আমাদের মধ্যে সঞ্চারিত হচ্ছে। উই মাস্ট বি আ গুড কন্ডাক্টর। ইট কাঠ পাথরের মধ্যে দিয়ে কিন্তু কোনো পাওয়ার পাস করে না, ইলেকট্রিসিটি পাস করে না। ইলেকট্রিসিটি পাস করতে গেলে গুড কন্ডাক্টর থেকে যায়। এবং ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এখনও আছে। ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড আমরা অসিতাভ শ্বেতা দত্তর মধ্যে পাই, সুভাষিস সুজাতা ঘোষের মধ্যে পাই, তাই কে বলেছে যে আমাদের ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড নেই? গুরুকুল আছে, গুরুকুলের মধ্যে দিয়ে আমরা ব্রিট ওয়ার্ল্ড ওয়াইডের শিক্ষাগুলোই পাই। 9 কোর স্টেপস উঠে যায়নি, কার্ডিনাল রুল উঠে যায়নি। কেন? সমাজকে ঠিক রাখতে গেলে বা বিজনেসকে মানে জেনারেশন আফটার জেনারেশন এনজয় করতে গেলে এই ব্রিট ওয়ার্ল্ড ওয়াইডের আদর্শ, আমাদের এডিএসডি টিমের আদর্শ, এগুলো আমাদের সঙ্গে রয়েছে। মিটিং, মেন্টরশিপ, হ্যান্ড হোল্ডিং, এগুলোই এই বিজনেসকে, এই এমএ বিজনেসকে অন্য বিজনেস থেকে আলাদা করেছে। একদম। এরপরে আমরা যেটা দেখেছি যে ফ্লেক্সিবল বিজনেস, ফ্লেক্সিবিলিটি এবং ডিফারেন্ট প্রোডাক্ট সেগমেন্ট, নানান রকম হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস, স্কিন কেয়ার, বিগ টিকিট আইটেমস, কুইন, তারপরে এয়ার পিউরিফায়ার, বিভিন্ন সেগমেন্ট যেটা আপনার পছন্দ সেটা থেকেই আপনি বিজনেস শুরু করতে পারেন। যে কোনো জায়গা থেকে আপনি বিজনেসটা শুরু করতে পারেন। হ্যাঁ, আমরা জানি যে বিজনেসের ম্যাক্সিমাম সুযোগটা আছে নিউট্রালাইট থেকে, আমরা সেটা করব। কিন্তু বহু মানুষকে আমি জানি যারা গ্লিস্টার, যারা সাবান, শ্যাম্পু থেকে তারা নিউট্রালাইটে শিফট করেছে, যারা অত্যন্ত সাধারণভাবে শুরু করে তারা আর্টিস্ট্রিক সুপার প্রিমিয়াম জায়গাগুলোতে গেছেন। তাই এগুলোতে কোনো অসুবিধা হয় না, আমাদের সুযোগ আছে। যে কোনো জায়গা থেকে আপনি আপনার বাড়ির বেডরুমের একটা টেবিল থেকে, পাশের একটা টেবিল থেকে আপনি একটা বিজনেস বিল্ড করতে পারেন। এটা এই এতটা ফ্লেক্সিবিলিটি পৃথিবীর কোনো বিজনেসের নেই। কিন্তু আপনি অত্যন্ত রিমোট প্লেসে থাকেন না আপনি শহরে থাকেন, এটা ম্যাটার করে না। কিন্তু মাধ্যমিক পরীক্ষা যখন হয় বা আইসিএসসি পরীক্ষাগুলো যখন হয় তখন কোয়েশ্চেন কিন্তু একই থাকে। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন খুব বড় স্কুল বা কলকাতা শহরের স্কুল, তারা কিন্তু সবসময় ফার্স্ট সেকেন্ড হয় না, বড় উল্টোটাই দেখা যায়। তাই এই বিজনেসও কিন্তু যদি দেখেন, এটা জিওগ্রাফিক্যাল কোনো এরকম ভেরিয়েন্ট নেই যে এই জায়গাগুলো থেকে প্ল্যাটিনাম ব্রেক করে না, সমস্ত জায়গা থেকে প্ল্যাটিনাম ব্রেক করেছে। আমি এখানে স্নেহাশী সুমিতাকে দিকে তাকাচ্ছি আর আমার মনে পড়ছে ওদের সেই র্যালি স্টোরির কথা, যে ওরা কত কিলোমিটার রাস্তা ছেলেকে সামনে বসিয়ে ওরা মাইলের পর মাইল সাইকেল চালাতো এবং একটা ওপেন মিটিং অ্যাটেন্ড করতে আসতো। কত কিলোমিটার তোমরা করতে? হ্যাঁ, 24 কিলোমিটার রাস্তা ওই গায়ের মাঠের ভেতর রাস্তা দিয়ে একটা ওপেন মিটিং অ্যাটেন্ড করার জন্য। আজকে ওদের অর্গানাইজেশন ঈশ্বরের আশীর্বাদে ফুলে পেঁপে উঠেছে, অনেক অনেক লিডার তাদের অর্গানাইজেশনে এসেছে। তাই কোয়েশ্চেনটা কিন্তু একই ছিল, কোয়েশ্চেন পেপারটা একই ছিল, 4 বেসিক্স। এবং সেই কোয়েশ্চেন পেপারটা উত্তর দিতে গেলে 4 বেসিক্স, 9 কোর স্টেপস, কার্ডিনাল রুল, স্ট্রাকচার, এইগুলো ছাড়া কিন্তু আর কিছু ছিল না। আমাদের
প্যান্ডেমিক পিরিয়ডের পর আমরা দেখেছি বহু মানুষের স্যালারি কাটমেন্ট, ডাউন সাইজিং, এগুলো দেখেছি আমরা। গ্লোবালি বড় বড় কোম্পানিগুলো থেকে লে অফ হয়েছে আমরা দেখেছি, এবং অনেক অনেক ভালো ভালো ছেলে মেয়ে তারা বিদেশে যেতে পারছে না এখন, কেন বিদেশের ভিসা পাওয়াটা, মানে সেই উন্নত দেশের ভিসা পাওয়া বেশ এখন কঠিন হয়ে গেছে আগের থেকে। এবং বরঞ্চ বাইরের থেকে অনেক প্রফেশনাল তারা আমাদের দেশে ফিরে আসছে, এবং তারা অনেক কম পয়সাতে তারা সেটেল করছে নিজের দেশে। আজকে আমাদের এই বিজনেসে আমাদের যদি তাকিয়ে দেখি, রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা যদি দেখেন, আমাদের এই কাজগুলো করতে হয়, সেগুলো আপলাইনটা বলে দিচ্ছে। সেই কাজগুলো করলে আমরা কি পাবো, তাহলে দেখবেন যে সব সময় আমাদের এফোর্টের থেকে, আমাদের ইনভেস্টমেন্টের থেকে আমাদের রিটার্নটা অনেক বেশি হয়। আজকে একটা কথা আমি আপনাদের বলতে পারি, ফ্রন্ট ফ্লোরের লোকেরা ডেফিনেটলি এই কথাটাকে রিলেট করবেন। আপনার বিজনেসে প্রচুর উত্থান পতন থাকতে পারে, আপনার এই বিজনেসটা এই মুহূর্তে কারোর বিজনেসটা তেমন ভালো নাও যেতে পারে, কিন্তু যতদিন আপনি বিজনেস করবেন, সাধারণ আয়ু নিয়ে যদি আমরা এই পৃথিবীতে আসি, একটা অ্যাভারেজ আয়ু নিয়ে যদি পৃথিবীতে আসি, তাহলে বেশিরভাগ সময় আপনি সিলভার সান আপ বা প্ল্যাটিনাম সান আপ হিসেবে এই বিজনেসে থাকবেন লাইফের বেশিরভাগ সময়। ঠিক ছোটবেলায় যখন স্কুলে শাস্তি পেতাম, হয়তো বাইরে নীল ডাউন করে দাঁড় করিয়ে দিয়েছে মাস্টারমশাই, মনে হতো যে কবে এই দুঃখ দুর্দশার জীবন শেষ হবে। এখন দেখবেন যে সেই দিনগুলোর জন্য আপনার খুব মনে পড়ে। স্কুলের সেই মাস্টারমশাইয়ের প্রতি কোনো রাগ নেই, যিনি আপনাকে অকারণে হয়তো শাস্তি দিয়েছিলেন, আপনি হয়তো দোষ করেননি, তবু হয়তো আপনি শাস্তি পেয়েছিলেন। তাই আজকে যখন কেউ না বলছে আপনাকে, আপনি যখন কোনো অড সিচুয়েশন ফেস করছেন, আপনি যখন প্ল্যাটিনাম সান আপ যখন ওই উপরে থাকবেন, আপনার এই দিনের কথাগুলো মনে পড়বে যে আমি একা জেলা পরিষদ হলে গেছিলাম, সঙ্গে কেউ ছিল না, অনেকে বলেছিল আসবো কিন্তু কেউ আসেনি, আলটিমেটলি আমি একা গেছিলাম। হয়তো আমার খাওয়ার সুযোগ হয়নি, ট্রেন লেট ছিল, কোনো রকমে হলে পৌঁছেছিলাম, ক্ষুধার্ত অবস্থায় গোটা মিটিংটা আমাকে শুনতে হয়েছিল। এবং দেখবেন এই দিনগুলোতে ফিরে যেতে আপনার খুব ভালো লাগছে। আজকে হয়তো আপনার একটু কষ্ট আপনার হচ্ছে, এই কষ্টগুলো কিন্তু আপনার কোনো মনে থাকে। আজকে অনেকে বলে যে তোদের ওই মিটিংগুলোতে যখন নিয়ে যায়, ওই মিটিংগুলোতে আমাদেরকে মোটিভেট করার চেষ্টা করে। ফ্রেন্ডস, এটার থেকে ভুল ব্যাখ্যা আর হয় না কিন্তু। কেন কোনো মানুষের সেই ক্ষমতা নেই একটা মানুষকে মোটিভেটেড করে দিতে পারে। আর কারোর কথা শুনে যদি আপনি মোটিভেটেড হন, সেটা 24 ঘন্টা 48 ঘন্টার বেশি ওটা স্টে করে না। মোটিভেশন আউট অফ ফিয়ার হয় না, জোর করে হয় না, মোটিভেশন আউট অফ ডিজায়ার হয়, এবং আজকে একটা জিনিস ভাববেন, 30 বছর বয়স হয়ে যাওয়ার পর পৃথিবীতে কে কাকে মোটিভেট করে? আপনার বস আপনাকে মোটিভেট করে কর্মক্ষেত্রে? একটু ভেবে দেখুন তো, আপনার বস কখনো বলেছে যে আমি পারলে তুমিও পারবে? এরকম কথা কেউ বলেছে আজ পর্যন্ত? যদি সত্যি সত্যি এখানে কেউ মোটিভেট করে, থ্যাংক গড, পৃথিবীতে এখনো কোনো জায়গা আছে যেখানে মানুষকে মোটিভেট করে। কিন্তু একটা জিনিস বলতে পারি, আমাদের না এরকম হয়, কিন্তু আমাদের কোনো কারণে মন খারাপ হয়, কোনো কারণে আমরাও ডিমোটিভেটেড হই। দাদা, আপনি ডিমোটিভেটেড থাকেন? ইয়েস, আমরা মানুষ তো, হঠাৎ তো একটা সুপার হিউম্যান হয়ে যায়নি। কিন্তু বিশ্বাস করুন, খুব মন খারাপ, মানে বেজার মুখ নিয়ে আমরা যখন বাড়ি থেকে বেরোই, কিন্তু হলের সামনে এসে যখন অসংখ্য মানুষকে আমরা দেখি, আমাদের ওই মন খারাপ বা ওই জায়গাগুলোতে সব। কিন্তু আমি যদি বাড়ির মধ্যে বসে থাকি, আমার মন খারাপ হয়েছে তাই আমি মিটিংয়ে যাব না, এরকম যদি আমার মনে হয়, তাহলে মন সেই সুযোগটাই পাবে না মন খারাপ উড়িয়ে দেওয়ার সুযোগটা। তাই কখনো মিটিং কিন্তু মিস করবেন না। এখন I=R*T, এটা একটা সেগমেন্ট, এটা একটা ফিনান্সিয়াল সেগমেন্ট। এর সঙ্গে আর এক দোষ রয়েছে, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বিস্তারিত যাব না, কিন্তু আপনি যে অ্যামওয়ে প্রোডাক্টটা কেনেন, আপনি যখন অনলাইনে একটা অ্যামওয়ে প্রোডাক্ট কেনেন, তখন সেখানে একটা ব্যাংক ট্রানজ্যাকশান হয়, সেখানে একটা অ্যামওয়ে ট্রানজ্যাকশান হয়, কিন্তু কোনো অ্যামওয়ের স্টাফ বা কোনো ব্যাংকের স্টাফ
সেখানে উপস্থিত থাকে না। এটা কমপ্লিটলি হিউম্যান টাচ নেই কোনো, কিন্তু আপনি প্রোডাক্টটা আপনার অর্ডার নাম্বার পেয়ে যান এবং প্রোডাক্টটা আপনার বাড়িতে একজন মানুষ পৌঁছে দেয়। আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বহু বড় বড় কোম্পানি, 5,000 লোকের কোম্পানি 50টা লোকের পরিণত হয়েছে। এমনকি বড় বড় সার্জারি, পোস্ট সার্জারি কেয়ার, এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো টেক কেয়ার করছে। দেখবেন রোবোটিক সার্জারি, অনেক অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন একটা জায়গায় গেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যিনি জনক ছিলেন জিওফ্রে হিন্টন, 50 বছর কাজ করার পর তিনি গুগল থেকে পদত্যাগ করেছিলেন। কেন? তার মনে হয়েছিল যে তার এই আবিষ্কারগুলো, তার এই রিসার্চগুলো আলটিমেটলি বহু মানুষকে কর্মচ্যুত করেছে। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের এত লোক সংখ্যা বেড়েছে, আপনি মোবাইলে হোটেল বুক করছেন, মোবাইলে ট্রেনের টিকিট কাটছেন, লোকাল ট্রেন বা দূরের টিকিট কাটছেন, আপনি ফ্লাইটের টিকিট কাটছেন, সেখানে কোনো হিউম্যান টাচ নেই, কোনো হিউম্যান ইন্টারাকশন নেই। অনেক সময় পাড়া স্টেশন চত্বরে পানের দোকান থেকে প্রোডাক্ট 2 টাকা বেশি দিলে রেলওয়ে টিকিট পাওয়া যায়। তো অ্যাজ এ রেজাল্ট যে চাকরিগুলো আমরা চিনি জানি, সেই চাকরিগুলো কিন্তু আস্তে আস্তে সংকুচিত হচ্ছে। যেভাবে দেশের জনসংখ্যা বেড়েছে সেইভাবে কিন্তু লোক নিয়োগ বাড়েনি। তাই আগে যত নিয়োগ হতো কোথাও সেই নিয়োগটা কিন্তু হয় না। একটা সরকারি অফিসে আপনি আগে যেটা জানা যেত যে ইয়েস এটা একটা বড় পোস্ট, এটা মেদিনীপুর হেড পোস্ট অফিস, এখানে পোস্টাল ডিপার্টমেন্টের লোকেরা চাকরি করে, কিন্তু এখন আপনি কোনো গ্যারান্টি দিতে পারেন না যে ওই হেড পোস্ট অফিসে কাজ হয়, কিন্তু সেখানে শুধু পোস্টাল ডিপার্টমেন্টের লোকেরাই চাকরি করে, আর কেউ নেই, এটার কোনো গ্যারান্টি নেই। অনেক থার্ড পার্টি আছে। টিচার, প্যারা টিচার, পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, এরা সবাই একই রকম কাজ করলেও এদের স্যালারি কিন্তু একই রকম নয়। আমরা কয়েক মাস আগে দেখেছিলাম এখানকারই একটা নামি ইউনিভার্সিটিতে, সেখানে পার ক্লাস 300 টাকা এমফিল করা ছাত্রছাত্রীদের চাওয়া হচ্ছে। পার ক্লাস 300 টাকা, সপ্তাহে 6টার বেশি তারা ক্লাস পাবে না, অর্থাৎ মাসে 5-6 হাজার টাকা রোজগার। তার জন্য তাকে মাস্টার্স করতে হয়েছে, এমফিল করতে হয়েছে। এগুলো আমরা সবাই দেখেছি। আর আমরা যারা এই বিজনেসে আছি তারা পড়াশুনো করেছি, রবার্ট কিওসাকির কথা শুনেছি, বিজনেস অফ 21st সেঞ্চুরি বইটার কথা শুনেছি। আমরা শুনেছি কেএফসি, ম্যাকডোনাল্ড, মাইক্রোসফট, তাদের মালিকেরা তাদের যখন দেওয়ালে পিঠ থেকে গেছিল, তারা নতুন কিছু ভাবনা ভেবেছিলেন, ওয়ার্ল্ড ডিজনি, এবং তারা সারা পৃথিবীকে চমকে দিয়েছিলেন। নতুন ভাবনা। একবিংশ শতক শুধু হতাশার শতক নয়, একবিংশ শতক যেখানে আমরা এখন আছি, এটা হচ্ছে অপরচুনিটির সময়, নতুন ভাবনার সময়। লুক অ্যাট দ্য উবার, লুক অ্যাট দ্য জোম্যাটো। একটা হোটেল তারা চালায় না, কিন্তু তারা হোটেল বিজনেসে আছে, তারা ট্যাক্সি সার্ভিস প্রোভাইড করছে, একটা গাড়িও নেই। লুক অ্যাট দ্য মেক মাই ট্রিপ, যাত্রা.com, এরা ফ্লাইটের টিকিট, এরা কোনো এয়ারলাইন্স ওন করে না এবং কোনো রিস্ক তাদের নিতে হয় না। তার মানে একবিংশ শতকে আমরা যদি নতুন ভাবনায় নিজেকে ভাবতে পারি, তাহলে কিন্তু একবিংশ শতক আমার শতক হতে পারে, যেটা আমার ভবিষ্যতের প্রজন্মের জন্য আমি এটা তৈরি করে যেতে পারি। এগ্রিকালচারাল ফিল্ডের দিকে তাকান, এগ্রিকালচারাল, যেখানে আমাদের ম্যাক্সিমাম জনসংখ্যাটা ওয়ার্কিং পপুলেশন ওখানে রয়েছে। আপনারা দেখেছেন এখন আর সেই কাস্তে দিয়ে ধান কেটে নবান্নর আগে মড়াই ভর্তি করা হয় না। এখন 5 বিঘে জমির ধান একদিনে কেটে নেওয়া যায়, বড় বড় মেশিনে কেটে নেওয়া যাচ্ছে। তার মানে ওখানেও অতিরিক্ত লোক অলরেডি নিয়োগ করা আছে। আপনি তাকিয়ে দেখুন, আমাদের দেশে আমাদের প্রচুর মানুষ তারা মিলিটারি সার্ভিসে যায়, দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশ যুদ্ধ কোনোদিন চাইনি, কিন্তু আমাদেরকে বারবার যুদ্ধে জড়াতে হয়েছে। এবং এই মিলিটারিতেও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসছে। এখন লড়াইয়ের মানুষের প্রাণহানি কম হয়, কেন? লড়াইটা মেশিনের সঙ্গে মেশিনের হয়, রোবটের সঙ্গে রোবটের হয়।
এখন বোমারু প্লেনের মধ্যে অনেক জায়গাতেই কোনো লোক থাকে না, যার ফলে আমাদেরও কিন্তু ওখানে যে নিয়োগগুলো হতো সেই নিয়োগের পরিমাণটা অনেক কমে গেছে। বা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি একটা ইন্ডাস্ট্রি যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, যেখানে টেকনোলজির অ্যাডভান্সমেন্ট আছে, কিন্তু বিজনেসটা মানুষই বিল্ড করে, মানুষই বিল্ড করবে, যার ফলে এইখানে কিন্তু আমাদের সেই সুযোগ আছে আমাদের একটা সলিড একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি তৈরি করা। এইটা কিন্তু এই সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তাই যদি কোনো জড়তা থাকে, মানসিক জড়তা, যদি কোনো দ্বিধা থাকে, মানসিক দ্বিধা, সেটা কাটিয়ে উঠুন। একটা কোম্পানি পৃথিবীতে আজকে এত বছর ধরে 1959 থেকে 100টারও বেশি দেশে জাতীয় সরকার যাকে সমাদর করেছে, 100টারও বেশি দেশে সমাদৃত একটা মানুষ বোকা বানিয়ে 100টা দেশের জাতীয় সরকারকে একসঙ্গে বোকা বানিয়েছে, এটা নিশ্চয়ই করে হতে পারে না। তাই এই কোম্পানিটার উপর ভরসা করি আমরা, এই প্রোডাক্টগুলোর উপর ভরসা করি। আমরা বলবো আপনারাও করুন এবং সমস্ত দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে একটা নতুন ভোর আপনার ফ্যামিলির জন্য আনতেই হবে। তাই আজকের এই সময়টা আপনাকে একটুখানি দায়িত্ব নিয়ে এই কাজগুলোকে একটুখানি করা যেতে পারে। সবাই একসঙ্গে থাকলে ক্লান্তিকর হবে না, আনন্দই পাবেন। তো চলুন না একটু দেখা যাক, আমরা একটু মিঠুর থেকে শুরু এবার। ওভার টু মিঠু। Once again, good afternoon. Excited? Yes. ভাবতে পারছি কিছু? Yes. একটু পার্টিসিপেট করবেন এই মিটিংগুলোতে আসলে, একটু নোট নেবেন, কারণ আমাদের এই বিজনেসটা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হলো এভরিডে লার্নিং। এটা আমার আপলাইন অনিরুদ্ধদা সবসময় আমাদের শেখায়, এভরিডে লার্নিং। প্রত্যেক দিন নতুন নতুন কিছু আমাদের শিখতে হবে, তো সে কারণে আমাদের শেখাটা ভীষণভাবে দরকার। তো দেখুন, আজকে এই বিজনেসটা, আজকে আমরা এই ঘরে এসেছি, অনেকে অনেকদিন জয়েন করেছি, অনেকে হয়তো নতুন জয়েন করেছি, কিন্তু কেন এসেছি এটা সবচেয়ে আগে কিন্তু আমাকে ক্লিয়ার করতে হবে যে কেন এই বিজনেসটাতে, এই অনেক রকমের তো বিজনেস আছে, তাই এই বিজনেসটা কেন করব এবং এই বিজনেসটা কেন করতে এসেছি, কেন করতে এসেছিলাম, সেই ভাবনাগুলোকে আমাদের কিন্তু ভাবতে হবে। হোয়াইটা ক্লিয়ার রাখতে হবে যে এই বিজনেসটা আমি কি কি পেতে এসেছি। তো সেটা যদি আমরা ভাবি তাহলে কিন্তু এই বিজনেসটার কাজগুলো করাটা অনেক সহজ হয়ে যায়, আমাদের থট প্রসেসটাকে চেঞ্জ করা অনেক সহজ হয়ে যায়, আমাদের সঠিক ভাবনায় আমরা বিজনেসটা বিল্ড করতে পারি। তো আমাদের সেই ড্রিমস আমাদের কাছে কিন্তু এই বিজনেসের ফুয়েল। আমাদের মধ্যে যদি সেই ড্রিমস না থাকে, আমাদের মধ্যে হোপ না থাকে, তাহলে কিন্তু আমরা এই বিজনেসটাকে বিল্ড করতে পারবো না। এটা জাস্ট লাইক এই কিছু প্রোডাক্ট ডিটেল একদমই নয় কিন্তু ফ্রেন্ডস, এই বিজনেসটাকে আপনাকে বুঝতে হবে, ফিল করতে হবে। প্রথম দেখুন, আমিও বিজনেসটা বুঝতে পারতাম না। অনেক সময় আপনাদের মতনই যারা আজকে নতুন এসছেন, আমি অনেক মিটিংয়ে যেতাম, গিয়ে চুপ হয়ে বসে থাকতাম। আমি স্পিকার ট্রেনিং থেকে শুরু করে, আমাদের সেই সময় স্পিকার ট্রেনিং হতো, তখন প্রেস মিটিং ওরকম ছিল না, প্রোডাক্ট ট্রেনিং হতো। আমরা সবে থেকে প্রথম যখন যেতাম না, কিচ্ছু বুঝতে পারতাম না, কারণ এই কথাগুলোর সাথে পরিচিত ছিলাম না। কিন্তু ধীরে ধীরে সেটাকে শিখতে চেষ্টা করতাম, সেই মানে কথাগুলো যেগুলো বুঝতাম না, আপলাইনের সাথে কমিউনিকেট করে সেগুলোকে জানার চেষ্টা করতাম। উজ্জ্বলের সাথে কথা বলতাম, দুজনে একসাথে আলোচনা করতাম, আজও একই কাজ করি। এগুলোকে নিয়ে একটু ভাবতে হয়। যদি আপনার হোয়াইটা ক্লিয়ার না থাকে, মাঝে মাঝে আপনি ডিফার করে যাবেন। ছোট একটা চ্যালেঞ্জ, আপনি ভাববেন ওটাই অনেক বড়, এখন বিজনেসটা থাক, আমার তো একটা কোনো পার্সোনাল প্রফেশন আছে যেটা থেকে আমি চালিয়ে নিয়ে যেতে পারছি। এই বিজনেসটা আমরা কেন করি, যেটা আমার প্রেজেন্ট প্রফেশন থেকে আমার যেগুলো ফুলফিল হয় না, যে নিডগুলো, সেগুলোর জন্যই বোধহয় আমরা এখানে আসি। অনেকের হয়তো অনেক টাকা আছে কিন্তু সময় নেই। এই বিজনেসটা অফার করে টাইম, মানি, সিকিউরিটি, তার সাথে যেটা অফার করে রেকগনিশন। আপনি হয়তো অনেক বড় পোস্টে চাকরি করতে পারেন, কিন্তু আপনার মানে আমার তো এরকম মনে হয়, উজ্জ্বল জানেন তো এখন কিন্তু ওর অফিসে যায় না খুব একটা, কারণ উজ্জ্বল এখন চাকরি ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট নিয়েছে, আজকে কিন্তু 13 বছর হয়ে গেল। তো আজকে 13 বছর এই বিজনেসটাই আমরা দুজনে একসাথে বেস্ট প্রফেশন হিসেবেই বেছে নিয়েছি এবং দুজনে একসাথে মিলে করি অনেক আনন্দের সাথে। এবং আজকে চাকরিতে যে যায় না, আজকে ওই চেয়ারটার কিন্তু আর কোনো মূল্য নেই। আমরা ওই চেয়ারটা না প্রচন্ড একটা ভার বহন করে থাকি অনেকে, সেই ভারটাকে একটু কমানোর চেষ্টা করুন, কারণ ওই চেয়ারটা সারা জীবনের জন্য আপনার হবে না। এই বিজনেসে কোনো রিটায়ারমেন্ট লাইফ নেই। কালকেই আপনাদের সাথে কথা হচ্ছিল, আপনি যে চাকরি করেন না কেন আপনার কিন্তু রিটায়ারমেন্ট লাইফ আছে। আপনি যে বিজনেসেই থাকুন না কেন,
বা যে চাকরি আপনি করুন না কেন, আমাদের কিন্তু পারফর্ম করে রোজগার করতে হয়। আপনি সময় দেন, তার বিনিময়ে আপনি মাসে কিছু রোজগার করেন। প্রত্যেক মাসে কিন্তু আপনার ইনকামটাকে আপনি বাড়ানোর সুযোগ আছে কিনা আমি জানি না, এই বিজনেস অপরচুনিটি আপনাকে সেটা কিন্তু প্রোভাইড করে। আপনি যতটা কাজ করবেন আপনি ততটাই ইনকাম করতে পারেন। আপনি যদি একদম প্রথম দিন থেকে আপনি এই বিজনেসে কিন্তু একটা রোজগার করার সুযোগ আছে, যেটা অন্য কোথাও আছে কিনা আমার জানা নেই। এবং উজ্জ্বল তো প্রথমেই বললো মিনিমাম ইনভেস্টমেন্ট, সেটা বড় কথা। এই জিনিসগুলোকে একটু মাথায় রাখা দরকার। সে কারণে না, যদি আপনার স্বপ্ন ছোট থাকে, একটু আপনাদের সাথে বসে কি ধরনের ড্রিম আপনি সেট করবেন। স্বপ্ন দেখতে আমরাও ভয় পেতাম, বড় বড় স্বপ্ন, বাবা বাড়ি বানাবো গাড়ি বানাবো, হ্যাঁ, কিন্তু আজকে কিন্তু ছোট স্বপ্ন থেকে শুরু করুন, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। এই বিজনেসটা একটা ডেট ইনপুট করতে হয়। হ্যাঁ, আমাদের ড্রিম উইথ ডেট ইজ গোল, ড্রিম উইদাউট ডেট ইজ ফ্যান্টাসি। কারণ অনেকেই ভাবেন, ও ঠিক আছে, আমার তো একটা প্রেজেন্ট প্রফেশন আছে, কিছু ইনকাম তো আমার আসছে, আমার তো চলে যাচ্ছে, বেশ আছি, এই বেশ ভালো আছি। আপনি জানেন না, অ্যাকচুয়ালি উজ্জ্বল মিঠুর লাইফেও না এরকমই ছিল। একটা বড় চ্যালেঞ্জ এসেছিল, যখন বুঝতে পেরেছিলাম টাকার কত দরকার। আর পরের সময় আজকে এই বিজনেসটা বিল করেছি, তার কারণ সেই সময় দেখেছিলাম যারা আমাদের প্রচুর নেগেটিভ দিয়েছে এই বিজনেসে আসার পর, তারা সেই সময় কেউ পাশে ছিল না, একটা টাকা দিয়েও হেল্প করেননি। সেই সময় আমার পাশে ছিল আমাদের এই অ্যাসোসিয়েশনের মানুষরা, আমার আপলাইন, আমার হার্ট লাইন, আমার ডাউন লাইন, আমার টিম মেম্বাররা, প্রত্যেকটা মানুষ আমাদের সাথে ছিল বলে এই বিজনেসটাতে আমরা টিকে গেছিলাম। ফ্রেন্ডস, এই বিজনেসটা খালি মানি অফার করে না, একটা পজিটিভ অ্যাসোসিয়েশন অফার করে। এবং এখানে আমরা সারা পৃথিবী ঘোরার সুযোগ পাই। প্রচুর জায়গা ঘুরেছি, সপ্তম আশ্চর্যের অনেকগুলো আশ্চর্য আমাদের দেখা হয়ে গেছে। এই বিজনেসটা না করলে জানি না পারতাম কিনা। তো এই বিজনেসটা এগুলো অনেক কিছু অফার করে। হাজব্যান্ড ওয়াইফ একসাথে কাজ করলে একটা দুজনে মিলে একটা অনেক বড় বিজনেস করার সুযোগ আছে। 1+1 11, এখানে 2 নয়। তো হাজব্যান্ড ওয়াইফ আমরা দুজনে কাজ করতে পারি। অনেকে বলে ছেলে মেয়ের পড়াশোনা, দেখুন প্রত্যেকটা দিন পড়াশোনা থাকে, প্রত্যেক দিন পরীক্ষা, কিন্তু প্রত্যেক দিন কি আমাদের এই এক্সকিউজ দিলে আমি যদি চাকরি করি যারা, তারা কি বাবা মারা মাধ্যমিক পরীক্ষার আগে, আইসিএসসি পরীক্ষার আগে সবাইকে আমরা একদম বসে যাই? তারা কিন্তু চাকরি করে ফিরেই সন্তানকে আমরা টাইম দিই। আর এই বিজনেসটা ফ্লেক্সিবল বিজনেস, আপনি সব কিছু সামনে এই বিজনেসটাকে করতে পারেন। আজকে এই বিজনেসটাই দেখুন, আপনি অনেক কিছু, আপনারা অনেক প্রফেশনে আছেন যে প্রফেশনের ছেলে মেয়েকে নিয়ে যাওয়া যায় না। আজকে কিন্তু আমাদের ছেলে এসছে আমাদের সাথে, আজকে ও 20 ইয়ার্স, এবং ও কিন্তু আমাদের এই বিজনেসটা ভীষণ ভালোবাসে। এবং আজকে কিন্তু ওকে এখানে আমরা নিয়ে আসতে পেরেছি যে আমরা কি করি তুমি দেখো। এবং পরের জেনারেশনের বিজনেস, ও জানুক যে ওকে কি করতে হতে পারে, পরের জেনারেশনও কি পেতে পারে এখান থেকে। তা আমাদের কিন্তু মানে এখান থেকেই আমাদের ভাবনাগুলোকে একটু পাল্টাতে হবে, আমাদের বাড়ির এনভায়রনমেন্টটাকে পজিটিভ করতে হবে। হাজবেন্ডরা যদি ভাবেন আপনারা একাই সব করে ফেলতে পারবেন, একটা সময় অবধি পারবেন, তারপরে টানতে পারবেন না। এখানে অনেক আনন্দের সাথে আমরা দুজনে মিলে সময়টাকে নিই, খুব আনন্দের সাথে কাজ করতে পারি। এবং সে কারণে স্বপ্নটা নিয়ে কাজ করুন। আপনাদের থেকে জানুন কি ধরনের ইমোশনাল প্যাশনের ড্রিম, এটা যদি না থাকে, আপনি কবে কি পেতে চাইছেন, এই গোলটা যদি সেট না করেন, তাহলে আপনি কোনোদিনই এখানে কিছু অ্যাচিভ করতে পারবেন না। জাস্ট কটা প্রোডাক্ট রিটেল করবেন, ওই প্রোডাক্ট রিটেলিং এর পয়সা দিয়ে আপনার স্বপ্ন ফুলফিল হবে না। অনেক মানুষকে হেল্প করলে তবে আপনি নিজে ভালো থাকতে পারবেন। এই বিজনেসের মিশন হলো হেল্পিং পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড টু হেল্প দেমসেলস। অনেক মানুষকে ভালো রাখলে নিজে ভালো থাকা যায়। সে কারণেই তো আমরা আমাদের আপলাইন অনিদা এই কথাটা যেদিন প্রথম বলেছিল, তার স্বপ্নের সাথে আমাদের স্বপ্নটাকে ট্যাগ করে দিয়েছিলাম, এবং আজও তার সাথেই আমরা আছি। অসিতাবদা, শ্বেতাদি, সুভাষিসদা, সুজাতাদি, প্রত্যেকের একটাই মিশন, অনেক মানুষকে আমাদের হেল্প করতে হবে, অনেক মানুষকে সুস্থ রাখতে হবে, অনেক মানুষকে ভালো রাখতে হবে, এবং তাদের ফ্যামিলির মুখে হাসি ফোটাতে হবে। আজকে ভাবুন তো, আমাদের আগে না গাড়ি হয়নি, আমাদের আগে অনেক মানুষের গাড়ি হয়েছে। এই বিজনেস থেকে আপনি এগুলো সব বাই প্রোডাক্ট, বাড়ি, গাড়ি, টাকা, সব বাই প্রোডাক্ট। কিন্তু যখন এক বোতল রক্তের দরকার হয়, একটা নেগেটিভ রক্তের, তখনও কিন্তু এই অ্যাসোসিয়েশনের মানুষরা যে যেখানে থাকে তারা বলে আমরা আছি, কোথায় যেতে হবে বলে, কোথায় পাবেন আপনি, আপনার কোন অ্যাসোসিয়েশন আপনি পাবেন, আমরা পাই। তো লেডিস, আজকে যারা তোমরা এখানে আছো, তোমাদের একটাই বলবো, এই বিজনেসটাকে জানো, এই বিজনেসটাকে চেনো। এই বিজনেসটা কটা পয়সা ইনকামের জন্য না, 4টে গ্লিস্টার বিক্রির বিজনেস না। এই বিজনেসটা দিয়ে আমরা অনেক মানুষকে হেল্প করতে পারি। খুব সাধারণ হয়ে আমরা কিছু অসাধারণ কাজ করতে পারি। আমরা খুব সাধারণ ছিলাম, আজকে অল্প অল্প করে কিছু অসাধারণ কাজ করতে পেরেছি। প্রত্যেক দিন আমরা ফ্যামিলিতে প্রচুর টাইম দিই, কিন্তু আমরা কমিটেড। সত্যিই যদি আমরা কমিটেড হই, তাহলে আমরা সন্তানদের জন্য ভাববো, আমরা আমাদের মা বাবাদের জন্য ভাববো, আমরা অনেক মানুষের পাশে দাঁড়ানোর কথা ভাববো। ওটাই আমার বেশি কমিটমেন্ট। সেই কমিটমেন্ট আনতে গেলে টাকার প্রয়োজন। আপনি আপনার বাবা মাকে ভালো রাখবেন, তার পেনশনের টাকা দিয়ে নিউট্রিলাইট খাইয়ে না,
নিজেই বিজনেস থেকে ইনকাম করুন, সেই টাকা দিয়ে বাবা মার যে প্রোডাক্টটা দরকার সেই প্রোডাক্টটা আপনি প্রোভাইড করুন। দেখুন আপনাকে ভগবান কত ব্লেসিংস দেয়। আপনার মা বাবা সুস্থ থাকলে আপনারা কত যে আনন্দ পাবেন, এর থেকে আনন্দ আর কিছু হতে পারে না। এটা হলো ড্রিম। আপনার সন্তানের যেটা দরকার, যে প্রোডাক্টটা আপনার সন্তানকে প্রোভাইড করা দরকার, সবকটা প্রোডাক্ট আপনি যদি প্রোভাইড যেদিন করতে পারবেন, সেটাই আপনার অ্যাচিভমেন্ট। আপনি যেদিন একটা পাড়া প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধব বিপদে পড়লে তার পাশে দাঁড়াতে পারছেন, সেটাই হলো কমিটমেন্ট। বাড়িতে বসে বাচ্চা পড়ানোতে আমরা কিন্তু জানি না সেই বাচ্চার ডেস্টিনেশন কি, কারণ একটা দিন সেই বাচ্চা আমাকে কিন্তু আর সময় দিতে পারবে না। সেই বাচ্চারা কিন্তু আজকে আমাদের দেশে কি থাকবে জানি না, তারা বেশিরভাগই বিদেশে চলে যায়। প্রত্যেকটা বাচ্চা আজকে তারা কিন্তু এই কম্পিটিশনের মধ্যে পড়ে প্রত্যেকে পড়াশোনায় ভালো, তারা দারুণ রেজাল্ট করে। এবং আজকে কিন্তু আমার ছেলের জন্য আমি বাড়িতে কোনোদিনও বসে থাকিনি। আজকে ফ্রেন্ডস ও আছে বলে আমি বলছি না, প্রত্যেকটা মুহূর্ত ছোটবেলা থেকে আমাদের খুব পজিটিভ মোটিভেটর, এবং ও ভীষণ ভালোবাসে বিজনেস, প্রত্যেকটা প্রোডাক্ট ও ইউজ করে। আমরা যদি বাড়িতে লয়াল না হই, আমরা কিন্তু সারা জীবন যে লয়ালটি ইনকামের কথা বলছি, সেই প্রোডাক্ট যদি আমরা বাড়িতে ইউজ করা আমাদের সন্তানদের না শেখাই, তাহলে এই প্রোডাক্টটি মানে লয়ালটি ইনকাম কিন্তু আমাদের ফ্যামিলিতে আসবে না ফ্রেন্ডস। তাদেরকেও কিন্তু বোঝাতে হবে দিস ইজ দ্য বেস্ট অফ দ্য বেস্ট প্রোডাক্টস। সে কারণে আমাদের বাড়িতে নিজের বাজেটের মধ্যে প্রোডাক্টগুলোকে ইউজ করা দরকার, এবং সেই প্রোডাক্টসগুলোর মধ্যেই কিন্তু আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারি। এই প্রোডাক্টসের মধ্যেই কিন্তু আমাদের অপরচুনিটি লুকিয়ে রয়েছে। যখনই একটা মানুষ মানে আমরা বিলো ডিগনিটি বলে কখনো ভাবি না, তার কারণ হলো একটা মানুষ যখন পায়ের হাঁটু ব্যথা নিয়ে চলছে, সে যদি আমি তাকে গ্লুকোজামাইন বলি, গ্লুকোজামাইন খাবে কেন সেটা বলি, তার জন্য তাকে হলিস্টিক অ্যাপ্রোচে তাকে কি কি করতে হবে শারীরিকভাবে, তার কি কিভাবে সে খাওয়া দাওয়া করছে, কি করছে সারাদিনের লাইফস্টাইল জানি, তাকে সঠিকভাবে শুধু একটা প্রোডাক্ট দিয়ে নয়, তাকে সমস্তভাবে গাইড করি, তাহলে কিন্তু সেই মানুষটি ভালো থাকলে আমাকে আশীর্বাদ করবে। সেটা কিন্তু অনেক বড় পাওয়া ব্লেসিংস। সেই মানুষটা সুস্থভাবে হাঁটতে পারছে, তাকে লাখ লাখ টাকা দিয়ে হাঁটু অপারেট করতে হচ্ছে না। তো মানুষকে বলবো না আমি সুস্থ আছি, আমি আর একটা মানুষকে সুস্থ রাখার কথা ভাবতে পারি। আজকে আমরা ভালো আছি, আমরা অনেক মানুষকে ভালো রাখার কথা যদি ভাবি, তাহলে একটা প্রোডাক্ট বিক্রি করতে যাচ্ছি এই থট প্রসেস আমার কাজ করবে না। তখন আমি ভাববো আমি একটা প্রোডাক্ট না, প্রত্যেকদিন আমি 5টা করে মানুষকে ভালো রাখার কথা ভাববো, প্রত্যেকদিন আমি নামের লিস্ট করবো, প্রত্যেকদিন আমি মেমোরি জগিং করবো, প্রত্যেকদিন আমি অন্তত এই বিজনেসের জন্য 2 ঘন্টা করে 1 ঘন্টা করে টাইম বার করবো। আমি যে প্রফেশনেই থাকি না কেন, দিস ইজ মাই প্রায়োরিটি। এই বিজনেসের টপ মোস্ট প্রায়োরিটি দিয়ে আপনাকে বিজনেসটা বিল্ড করতে হবে। আপনি আপনার লাইফে সব কিছু আছে, এই বিজনেসটা যদি আপনার সেন্টার হয়, এই বিজনেসটাকে সেন্টার করে আপনার লাইফে আনন্দ আছে, দুঃখ আছে, আপনার অনেক রকমের লাইফে অনেক রকমের চ্যালেঞ্জ আসবে, সব কিন্তু ওটা ঘিরে। তার জন্য এই বিজনেসটাকে সরিয়ে দেবেন না প্লিজ। আমরা যেমন লাইফে অনেক চ্যালেঞ্জ আসলে চাকরিটা আমাদের যেতেই হয়, রোজ খাওয়া দাওয়া ঘুম করতেই হয়, ঠিক তেমনভাবে বিজনেসটাকে আমার লাইফের সাথে কিন্তু যুক্ত। আমি কিন্তু প্রত্যেক দিন আমি হাঁটতে হাঁটতে চলতে চলতে এই বিজনেসটাকে বিল্ড করতে পারি। আর যারা ভাবেন রান্না করতে গিয়ে আমি সময় পাই না, আপলাইনকে ফোন করতে, আমি আমার বাচ্চা সামলাতে গিয়ে আমি সময় পাই না, আমি বলবো প্লিজ একটু মানে আমাদের কাজটাকে ম্যানেজ করতে হবে। আমি কোন টাইমে আপলাইনকে ফোন করবো, আমাকে একটা বিজনেসের আওয়ার্স একটা রাখতে হবে, একটা বিজনেসের টাইম রাখতে হবে। যদি আমি চাকরি করতাম আমাকে সকালে বেরিয়ে রাতে ফিরতে হতো, কিন্তু আমি বাড়িতে বসে সবকিছু সামলে, বাচ্চা সামলে আমরা কিন্তু সব কিছু করতে পারি এই বিজনেসটার জন্য। এবং প্রত্যেকদিন আমরা একটু ফোন কলিং করতে পারি, সেটার জন্য টাইমের কথা মাথায় রাখার। আমরা রান্না করতে করতেও ফোন কলিং করি, আমরা কিন্তু বাড়ির কাজ করতে করতেও আমরা কিন্তু সিডি শুনে নিতে পারি, একটু রেকর্ডগুলো শুনতে পারি, পুরোনো রেকর্ডগুলো এখনো আছে। যদি আমি চাই, সেই চাওয়াটা কিন্তু আমার কাছে প্রায়োরিটি, সেটাকে একটু ভাববেন। এরপরে যেটা বলবো যে প্রোডাক্ট, আমি বললাম যে কাস্টমার আমরা ক্রিয়েট করবো, সেই আমরা নিজেরা প্রোডাক্ট ইউজ করে যখন স্যাটিসফাইড হয়, তখন আমরা প্রথমে নিজেকে স্যাটিসফাইড হতে হয় অ্যাজ এ কাস্টমার, তারপর কিন্তু আমরা অন্য মানুষের সাথে এটা কনভে করি, এই প্রোডাক্টগুলোকে ইউজ করি, প্রোডাক্ট ডেমনস্ট্রেশন শিখি, আমরা হাতে ধরে আমাদের এখানে কাজ শেখানো হয়। আপনি বলুন তো কোন প্রফেশনে হাতে ধরে কাজ শেখানো হয়, কোন বিজনেসে? একজন মিষ্টিওয়ালা আর একজন ভালো মিষ্টিওয়ালা যদি সে হয়, আর একজন ভালো মিষ্টিওয়ালাকে শেখাবে যে কি করে মিষ্টি ভালো বানাচ্ছে সে। কিন্তু আপনি এখানে দেখুন যে আপনাকে হাতে ধরে আপলাইনরা কিভাবে কাজ শেখাচ্ছে, সেই কাজটাকে শেখার চেষ্টা করুন। আপলাইনের থেকে শুনে আমি পেরে যাব যেই ভাববেন আপনি সত্যি সত্যি পারবেন কিনা, সেটাতেও ডাউটস আছে। আমরা না নিজেদের একটা নেগেটিভ ইগোর মধ্যে দিয়ে জুড়ে যাই। আমি কেন জানি না, আমি তো রেগুলার প্রোডাক্ট ট্রেনিং, আমি প্রোডাক্ট তো জানি, আমি প্রোডাক্ট ইউজ করছি। কিন্তু আপনি প্রোডাক্ট 180টা প্রোডাক্ট 6টা প্রোডাক্টস দিয়ে শুরু হয়েছিল, কোনটা প্রোডাক্টসের ফিচার বেনিফিটস আপনি জানেন? আপনি হয়তো জানেনই না কত মানুষের সলিউশন প্রোভাইডারের জন্য কোন প্রোডাক্টটা আমি প্রোভাইড করব, তার নিড কি, তাকে কি কোয়েশ্চেন করতে হবে আমাকে। একটা প্রোডাক্ট খালি রিটেল করলে হয় না, সেই প্রোডাক্টটার জন্য আমাকে জানতে হয় স্কিল কি,
সেটাও আমাকে জানতে হবে। কিভাবে সেই মানুষটার সাথে কথা শুরু করব, কিভাবে সেল ক্লোজিং করব, এগুলো কিন্তু আমাকে জানতে হবে। এই বিজনেসটা সে কারণেই বারবার বলছি, শুধু প্রোডাক্ট রিটেল না, একটা স্যাটিসফাইড কাস্টমার সেটা তৈরি করব। যখনই সেই স্যাটিসফাইড কাস্টমার তৈরি করতে পারবো, আমরা এখন অনেকেই কমিউনিটি সম্বন্ধে জানছি, সেখানে আমরা কমিউনিটি বিল্ডিং করতে পারি, আমরা অনেকভাবে নিজেরা কাজ করতে পারি এবং সেখানে যে হলিস্টিক অ্যাপ্রোচ সেটা নিয়ে কাজ করছি। এবং তার সাথে সাথে আমরা কিন্তু একটা মানুষকে এই বিজনেসে আনার কথা ভাবতে পারছি। সেই মানুষটা এক্সাইটেড হচ্ছে যে না, এত ভালো প্রোডাক্ট, এত ভালো মানুষকে হেল্প করা যায়, তাহলে আমিও তোমার সাথে আসবো। আমাদের জীবনে এরকম অনেক ঘটনা ঘটছে। আর যারা স্যাটিসফাইড কাস্টমার, তারা যখন ক্লায়েন্ট হয়ে আমাদের সাথে আসছে, এই বিজনেসটা জয়েন করার কথা ভাবছে, তখন আমার কাজটা সহজ হয়ে যায়, কারণ সে অলরেডি স্যাটিসফাইড এই প্রোডাক্টসগুলো নিয়ে, তাকে নতুনভাবে আমাকে গাইড করতে হচ্ছে না। তো এইভাবেই কিন্তু আমাদের কাজ করাটা ভীষণভাবে দরকার। আর প্রোডাক্ট নলেজ ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট। প্রোডাক্ট নলেজ, উইদাউট নলেজ আপনি এই প্রোডাক্ট শুধু আপনার থেকে জেনে ডিটেল করে দিতে পারবেন না। আপনি হচ্ছেন একজন সলিউশন প্রোভাইডার, আপনি হলেন কাউন্সিলর। যখন কাউকে প্রোডাক্ট রিটেল করতে যাচ্ছেন, অ্যাজ এ কাউন্সিলর আপনি যাচ্ছেন, তাকে একটা সঠিক গাইড করার জন্য আপনি যাচ্ছেন, একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য যাচ্ছেন না। এটা মাথায় নিয়ে যাবেন। সে কারণে একটু যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর অন্তত ফিচার, বেনিফিটস আপনারা তো সবসময় সাইটে গেলেও দেখতে পারবেন। এমন থেকে প্রচুর ট্রেনিং হয়, আপলাইনের পেস মিটিং, সব কিছু থেকে আমরা প্রোডাক্ট নলেজ নিতে পারি। আপলাইনের হেল্প নিয়ে আমরা প্রোডাক্ট ট্রেনিং, আমরা নলেজ নিতে পারি এবং সেখান থেকেও কিন্তু আমরা খুব ভালো স্কিন কেয়ার নিয়ে কাজ করতে পারছি। আমরা আমাদের সামনে পুজো, তার আগেও যদি আমরা আমাদের স্কিন কেয়ার নিয়ে কাজ করি, আমরা আমাদের মেশিন আছে সেটা নিয়ে কাজ করি, আমরা আমাদের কার্ডার স্ক্যান নিয়ে কাজ করি, তাহলে কত মানুষকে আমরা হেল্প করতে পারি ভাবতে পারছেন? বাড়ি থেকে বেরোতে হবে। বাড়িতে ঘুমোতে সবার ভালো লাগে, বিশ্বাস করুন আমিও ভীষণ তাই ছিলাম। হাজবেন্ড চাকরি করে, আমার শ্বশুরমশাই ছিলেন, আমরা ভালোই ছিলাম। হ্যাঁ, আমি একদম সেদিন গল্প করছিলাম, সারাদিনে কোনো কাজ ছিল না, 12:30 খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তাম, প্রচুর ঘুমোতাম, একটু গল্পের বই পড়তাম, একটুখানি টিভি দেখতাম, নিজের মতন লাইফ। আর এর থেকে বিন্দাস লাইফ কি, একটু গান টান করতাম। কিন্তু আজকে ভীষণ আনন্দ পাই যখন একজন লেডিস দেখি সে শেখার চেষ্টা করছে, সে একটু একটু করে 3%, 6%, 9%, সিলভার, প্ল্যাটিনাম, এমারেল যাচ্ছে, তখন মানে আনন্দে ভরে যায় মনটা যে একজন লেডিসকে আমি টাচ করতে পেরেছি, পৃথিবীতে সে অন্তত একটা কাজ করতে পেরেছি, কিছু মানুষকে আমি কাজ করতে পারছি। আমার বাবা বলতেন, পৃথিবীতে এসছো মানুষের মতো কিছু কাজ করে যাও, মানুষ হয়ে জন্মেছো, আর মানুষ স্বপ্ন দেখে, অতএব অনেক মানুষের দিকে তাকাও, খালি নিজের দিকে তাকিও না। তুমি দেখবে অনেক মানুষকে তুমি যদি তাকিয়ে দেখতে পারো, তাদের জন্য অনেক কিছু করার আছে এবং সেই কাজটা করে যেও, তাহলে তুমিও ভালো থাকবে, অনেক মানুষ ভালো থাকবে। আমি না বুঝতে পারতাম না, আমার বাবা আজকে অনেক বছর চলে গেছে, সামনে মৃত্যু দিন, 1995 আমার বাবা চলে গেছে, আমার বিয়ে হয়েছে তারপর এই বিজনেসটা অদ্ভুতভাবে পেয়েছিলাম। আমি একটা ওয়ে পেয়েছিলাম, দিস ইজ দ্য বেস্ট ওয়ে, দ্যাট ইজ অ্যামওয়ে। এবং আজকে কিন্তু আমার বাবার সেই স্বপ্নটাকে আমি পূরণ করার কথা ভাবতে পারছি, অনেক মানুষের পাশে দাঁড়াতে পারছি। তো ফ্রেন্ডস, আমাদের পাওয়ার অফ স্পোকেন ওয়ার্ডস, পাওয়ার অফ ইউনিটি, পাওয়ার অফ সাবমিশন, এইগুলো কিন্তু আমাদের একটা অনেক বড় জায়গা। এই জিনিসগুলো হয়তো আমরা পরিচিতই নই এই কথাগুলোর সাথে। ইউনিটি না থাকলে বিজনেসটাকে আপনি বিল্ড করতে পারবেন না। প্রত্যেকের সাথে প্রত্যেকটা জড়িত। আপনি সঠিক কথা যেটা পেতে চাইছেন সেটা যদি আপনি সেটা না বলেন, আপনি যেটা চান না সেটা কখনো বলবেন না। আপনার 5 জনের সাথে কথা বললে 5 জনের মধ্যে 4 জনই হয়তো আপনাকে বললেন না প্রোডাক্টটা নেবো না, হয়তো আপনি স্কিল শেখেননি, হয়তো আপনার নলেজটা সঠিক নেই, হয়তো আপনি সঠিকভাবে আপনি কথাটা বলতে পারেননি, তাই হয়তো সেই প্রোডাক্টটা নিয়ে আপনি আপনার কাছে কার্ডার স্ক্যান থাকা সত্ত্বেও সেটা শিখছেন না, সে কারণে আপনি সেটাকে নিয়ে যাচ্ছেন না, লোককে বললে লোকে শুনছে না, তখন আপনি নেগেটিভ হতেই পারেন। আর হবে না, হবে না, না আমার হতেই হবে। এই কথাটাকেই মাথায় রাখুন, আমার ফ্যামিলির জন্য, আমার ফ্যামিলির মানুষগুলোর জন্য, আমার কমিটমেন্ট, আমার বন্ধুদের জন্য, যাদের পাশে অনেকে নেই তাদের পাশে থাকার জন্য, এটা আমার কমিটমেন্ট। তবেই আপনি পারবেন এই কাজগুলোকে ইমপ্লিমেন্ট করতে। পাওয়ার অফ সাবমিশন, বিজনেসটা শিখতে হবে, না শিখে বিজনেসটা বিল্ড করতে পারবেন। একটা সময় পর আমরা বিজনেস শেখাটা ছেড়ে দিই, সেটা কিন্তু করলে হবে না। আমাকে 100% কিন্তু টিচেবল হতে হবে। 100% মিন 100%, আমাকে 100% অ্যাকাউন্টেবল হতে হবে। বিশ্বাসযোগ্যতা, মানুষ যেন আমাকে বিশ্বাস করে, যে বিশ্বাসে আজকে আমরা আজও টিকে রয়েছি। অনিরুদ্ধ মহুয়াকে বিশ্বাস করা, তার কমিটমেন্ট দেখা, যে তারা কিভাবে সার্ভিস দেয়, সেই সার্ভিস, সাপোর্ট, মোটিভেশন, এগুলো কিন্তু আমরা ডুপ্লিকেট করার চেষ্টা করেছি, সব সময়ের জন্য তাদের পথপ্রদর্শক হওয়ার চেষ্টা করেছি। আমাদের প্রত্যেককে তাই হতে হবে। আপনি যদি বিজনেসটা ডুপ্লিকেট না করেন, আপনার ওই সাবমিশন যদি না থাকে, যে আমি মিশনের কাছে সাবমিট করছি নিজেকে, হয়তো আপলাইন আপনার থেকে বয়সে ছোট হতে পারে, শিক্ষাগত যোগ্যতা কম হতে পারে, কিন্তু সেই আপলাইনের কাছে আপনাকে শিখতে হতে পারে, সেখানে কোনো নেগেটিভ ইগো রাখবেন না। রেগুলার কমিউনিকেশন উইথ ইউর আপলাইন, এটাকে আপনাকে করতেই হবে।
এছাড়া আমাদের যে কার্ডিনাল রুলস আছে সেটাকে প্রোটেক্ট করা, হ্যাঁ, এবং আমাদের কাস্টমার তৈরি করা, প্ল্যান শো করা, আমাদের এমন প্রোডাক্টসগুলোকে নিজেরা আগে ইউজ করা, ঘর থেকেই কিন্তু বিজনেসটা শুরু হয়, আমি প্রথমেই বলেছি। তার সাথে সাথে আমাদের স্পোকেন ওয়ার্ডস, এখানেও কিন্তু আমাদের বই পড়া, অনেকে বলে একটু বিজনেস করতে এসেছি, বই পড়ার কি আছে? ফ্রেন্ডস, বই আপনার আয়না, মনের আয়না। আপনি যখনই আমি এইভাবেই ভাবতাম, আমি না সব ইংলিশ বুঝতাম না, আমি ইংলিশ বই পড়তে কমফোর্টেবল ছিলাম না, নিজেকে চেঞ্জ করেছি, যে জায়গাটা বুঝতে পারতাম না। এখন তো আরো সহজ হয়ে গেছে, আপনি একটুখানি মোবাইলে ঢুকেই দেখতে পারবেন মানেটা কি। আমি উজ্জ্বলের কাছেও জিজ্ঞাসা করতাম, উজ্জ্বল পড়ে পড়েও শোনাতো, অনেক কিছু উজ্জ্বলকে জিজ্ঞাসা করি যেগুলো বুঝতে পারি না। কোনো অসুবিধা নেই, শিখতে কিন্তু কোনো অসুবিধা নেই, যদি আপনার শেখার ইচ্ছে থাকে আপনি সবার কাছ থেকে শিখতে পারেন। আমরা সবার কাছে শিখি, আমাদের কোনো লজ্জা নেই। তো সে কারণে আমাদের বই পড়লে বই আপনাকে বলে দেবে আপনার কোথায় অসুবিধে, কোথায় আপনাকে চেঞ্জ করতে হবে। বই পড়াটা কখনো বন্ধ করবেন না। মন খারাপ হলেও বই পড়বেন, মন ভালো থাকলেও বই পড়বেন। বই আপনার পথপ্রদর্শক হবে। আপনাকে একটু স্ট্রিমিং গুলো শুনতে হবে, দেখবেন কত মানুষের কত চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ নিয়ে বিজনেসটা বিল্ড করেছে, তবে আপনি সাকসেসফুল হতে পারবেন। বুঝবেন আপনার চ্যালেঞ্জটা খুব বেশি নয়। আমাদের লাইফে যখন চ্যালেঞ্জেস ছিল, আমরা দেখেছি কত মানুষ, আমাদের অর্গানাইজেশনের কত মানুষ, আজকে এখানে সুমিতা দি, স্নেহাশিসদার কথা যেমন বলছে, তেমনি অনেকেই বাচ্চার চ্যালেঞ্জ নিয়ে, সেই বাচ্চা, অসুস্থ বাচ্চাকে রেখে কিভাবে দরজা বন্ধ করে আজকে ফাউন্ডার্স প্ল্যাটিনাম গেছে, আমাদের অর্গানাইজেশনেই হয়েছে। আজকে সেই ছেলেকে সুস্থ করে সেই ছেলে আজকে ডাক্তার হয়েছে। ভাবতে পারছেন কত মানুষকে দেখলাম, তখন ভাবি আমার চ্যালেঞ্জ, এই মানুষগুলোর জন্য আমাকে বেরোতে হবে, এই মানুষগুলোর জন্য আমাকে কাজ করতে হবে। কিসের চ্যালেঞ্জ? আমাদের ফাংশন অ্যাটেন্ড করার, ডিজিটাল ফিজিক্যাল টপ মোস্ট প্রায়োরিটি দিয়ে করুন। ফ্রেন্ডস, এর থেকে ভালো সুযোগ কিচ্ছু নেই। আপনি যত এই বিজনেসের মিটিংগুলোতে থাকবেন, আপনি তত শিখবেন, তত সহজভাবে ডুপ্লিকেট করবেন, তত সহজভাবে মানুষের কাছে আপনি পৌঁছতে পারবেন। নিজে না শিখে শেখাতে যাওয়াটা ধৃষ্টতা এই বিজনেসে, আমি মনে করি। আপনি ভুল শেখাবেন, একটা মানুষের স্বপ্ন নষ্ট করার আপনার কোনো রাইট নেই। সে কারণে আসুন যে আমরা একসাথে কাজ করি, একসাথে আপনাদের সাথে সহজভাবে কমিউনিকেট করি, যত চ্যালেঞ্জ আসুক সেগুলোকে ওভারকাম করার চেষ্টা করি, এবং সেই চ্যালেঞ্জগুলো যখন আসবে বুঝবেন ভগবান আপনার জন্য ভালো কিছু রাখছে, আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে, এবং সেই চ্যালেঞ্জগুলো আপনি অ্যাকসেপ্ট করুন। ভগবান তাকে ততটুকুই চ্যালেঞ্জ দেয় যতটুকু সে ওভারকাম নিতে পারে, এবং সেটা ওভারকাম করতে ভগবানই হেল্প করে। যদি আপনার ভগবানের প্রতি বিশ্বাস থাকে, আপনি দেখবেন যখন আপনার চ্যালেঞ্জ আসবে না, এই বিজনেসটা আপনি যদি করেন, সেই চ্যালেঞ্জটাকে মনে হবে ঠিক আছে, চলুন, ঠিক আমি ওভারকাম করতে পারবো। এই কনফিডেন্সটা আপনি গেইন করবেন এই বিজনেস থেকে। এই অ্যাসোসিয়েশন সেই কনফিডেন্সটা দেয়, এই টিচিং স্কুল আমাকে সেই কনফিডেন্স দেয়, আপনাকে সেই কনফিডেন্স দেয়। তো একটা কথা বলেই আমি এখানে শেষ করব, সেটা হলো যে মানে চ্যালেঞ্জ তো আসে, মানে সেই কথাটা বলে অনেক শক্তিমান হাল ছেড়ে দেয়। হার মানে বহু দ্রুতগামী। জীবনের যুদ্ধটা শুধু তারাই জেতে যারা ভাবে জিতবই আমি। গত রবিবার আমরা উত্তর চব্বিশ পরগনার একটা জায়গায় ছিলাম, যেখানে আমরা 6টা বাড়িতে গেছি। আমি 6টা বাড়িতে গেছি হেলথ অ্যাসেসমেন্টের মেশিনটা নিয়ে। সেখানে আমরা পরপর কাজ করেছি, এবং আমরা যখন ফিরছিলাম তখন আমরা ফিল করছিলাম যে আমার ভাই বোনেরা কি পেইনের মধ্যে দিয়ে বিজনেসটা বিল্ড করে, সেটা আমরা নিজেরা দেখলাম। এবং এখানে একটা কি হলো, আমরা যার কাছে গেছিলাম তার তার একজন টিম মেম্বার আছে, অন্য শহরে একজন টিম মেম্বার, সে একা এখানে, আর কেউ নেই মানে গোটা টিমটাতে। সে কিন্তু দেখলো যে উজ্জ্বল মিঠু তাদের হয়ে গেছে প্রোগ্রামটা করতে, এবং তারা অলরেডি আজকে 200 টিভির উপর উঠেছে, এবং শি ইজ ফায়ার্ড অ্যান্ড এক্সাইটেড যে ওই জায়গাটাতে কাজ হয়েছে। আমরা কিন্তু বলে হলিস্টিক অ্যাপ্রোচ, অনেকে বলে হলিস্টিক অ্যাপ্রোচ। সার্বিকভাবে আজকে একটা প্রোডাক্ট বিক্রি করে দেওয়া একটা বড় কথা নয়, তাকে ফলো আপ করা, তাকে হেলথ রিলেটেড তাকে গাইড করাটা, এইটা হচ্ছে হলিস্টিক অ্যাপ্রোচ, সার্বিক একটা অ্যাপ্রোচ। মানে একটা মানুষের যদি হাঁটু ব্যথা হয়, তখন হাঁটু ব্যথার কারণগুলো আমরা খুঁজবো, তাকে বলবো যে তার বডি ওয়েটটা যদি কমে তাহলে হাঁটুর উপর চাপটা কমবে, সেইভাবে তাকে আমরা একটা গাইডলাইন দিতে পারি। এটার জন্য কিন্তু বিভিন্ন ট্রেনিং হচ্ছে, এবং মর্নিং নিউট্রিশন হচ্ছে, বারবার ট্রেনিং হচ্ছে। অনেক সময় আমাদের একটু হয়তো বিরক্ত লাগে যে এত ট্রেনিংয়ের কী আছে, এত ট্রেনিংয়ের প্রয়োজন আছে ফ্রেন্ডস। কেন এই যুগটা কিন্তু সেকেন্ড ওপিনিয়নের যুগ। মেদিনীপুরে একজন MBBS ডক্টর একজন রোগীর সঠিক ডায়াগনোসিস করেছে, এবং ডায়াগনোসিস করে সে একটা ওষুধের মধ্যে যেতে বলেছে, বা একটা হয়তো বলেছে যে তাকে একটা সার্জারি করতে হবে। সঠিক ডায়াগনোসিস করা সত্ত্বেও দেখা যায় যে মূল ট্রিটমেন্টটা হয় কোনো বড় হাসপাতালের আন্ডারে বা কোনো দক্ষিণ ভারতের কোনো একটা হাসপাতালের আন্ডারে। যদিও
এই লোকাল ডাক্তার ঠিক বলছিল কথাটা, তার আইডিয়া ছিল যে কীভাবে সেই রোগী সুস্থ হবে। এটা দেখবেন খেয়াল করে, যখনই ডাক্তারবাবু কিছু লেখেন, এখন কিন্তু পেশেন্ট পার্টি তারা গুগল করে দেখে হোয়াট ইজ দ্য সাইড এফেক্ট। কেউ কিন্তু বলে না চিকেন রোলের সাইড এফেক্ট বা শিয়ারের খাওয়ার সাইড এফেক্ট, কিন্তু তারা ওই ওষুধের সাইড এফেক্টটা ধরার চেষ্টা করে। আজকে আমরা যখন কাস্টমার বিল্ড করি, আমাদের কাস্টমাররাও কিন্তু সেকেন্ড ওপিনিয়নের চেষ্টা করবে। এবং সেকেন্ড ওপিনিয়ন মানে কি, একটা এখানে যেমন একটা সঠিক ডায়াগনোসিস করা সত্ত্বেও তিনি আলটিমেটলি পেশেন্টের ট্রিটমেন্টটা করতে পারেন না, একটা বড় হাসপাতাল পেয়ে যায়, তেমনি এখানে আমরা তো আর হাসপাতাল বা আমরা শপিং মল টাইপের নই। আমাদের হচ্ছে নলেজটাই হচ্ছে আমাদের ওই কনফিডেন্সটা। আপনার কাছে এসে সেই আত্মবিশ্বাস পাবে, আপনার কনফিডেন্স, এবং সেকেন্ড ওপিনিয়নে যাবে না, থার্ড ওপিনিয়নে যাবে না, ও আপনাকে ছেড়ে কখনো যাবে না। সেই কারণে এত ট্রেডিং, সেই কারণে এতবার এত কিছু চর্চা হচ্ছে, এবং এমনও কিন্তু এত কিছু চর্চা করছে কেন, এটা এই যুগের আমাদের যুগোপযোগী হতেই হবে, যুগোপযোগী হতেই হবে। আমরা সেই আগেকার দিনের সেই পুরনো প্ল্যান শো করলে কিন্তু এখন আর হবে না, এখন নতুন যুগের প্ল্যান শো আমাদেরকে শিখতে হবে। তার জন্য শুধু আপলাইন নয়, আপলাইনকে ইনপুটও দিতে হয়। কিন্তু আপনারা যারা ইয়াং, আমরা সবসময় আমাদের নতুন ছেলেমেয়েদের থেকে আমরা শোনাতে আগ্রহী থাকি, শোনাতে ভীষণভাবে আগ্রহী থাকি। আমাদের যখন কোনো কলকাতার মিটিং হয়, এই যে লোহিত সময় এরা যখন কোনো স্টেজ থেকে বলে, আমরা অধীর আগ্রহে ওদের কথাগুলো শুনি, কেন ওরা হচ্ছে পরবর্তী প্রজন্মের মানুষ, ওরা কি ভাবছে এটা আমরা কিন্তু বলার চেষ্টা করি। আমরা সব জেনে গেছি, অনেকদিন বিজনেস করছি এরকম নয়, কিন্তু যে কোনো ক্ষেত্রে হোয়াট আর দ্য নিউ থটস, আপনি যদি আপনার আপলাইনের সঙ্গে সেই কথাগুলো বলেন, ওই এভরিডে লার্নিংটা তাহলেই কিন্তু সম্পূর্ণ হবে। আর আমরা সবাই এক জিনিস কিন্তু করতে পারি না, একটা টিম মানি, কেউ নিউট্রালাইজ ভালো বোঝে, কেউ স্কিন কেয়ার ভালো বোঝে, কেউ প্ল্যান ভালো দেখায়, কেউ অর্গানাইজেশনটাকে ভালো তৈরি করে। সবাই মিলে যখন একসঙ্গে কাজ করি, একে অপরের দুর্বলতা কিন্তু কেটে যায় যখন অ্যাজ এ টিম আমরা থাকি। তাই কখনো বটল নেক হবেন না। আমি দেখেছি নতুন যুগে অনেকে বটল নেক হয়ে যায়, অনেকে ভয় পায় নিজের লিডারশিপ মানে হয়তো হারিয়ে যাবে, কিন্তু এটা নয়। সঠিক মানুষকে সঠিক জায়গা দিতে হবে, সঠিক মানুষকে সঠিক জায়গায় দিতে হবে, এবং দেখবেন অ্যাজ এ টিম আপনার কাজ হচ্ছে প্রত্যেকের সেই উপযুক্ত পরিবেশটাকে তৈরি করে দেওয়া। আমাদের আপলাইন অনিরুদ্ধ মহুয়া ঘোষ বা আমাদের সমস্ত আপলাইনরা এডিএসডির যে কোর গ্রুপ আছে, তারা সবসময় আমাদেরকে এই শিক্ষাটাই দিয়েছে, সেই প্রপার এনভায়রনমেন্টটা দিয়েছে। আজকে 9 কোর্সকে আমাদের প্রত্যেকটা মানুষের ব্রেনে 1 বিলিয়ন নিউরনস থাকে। সকল মানুষেরা জানে কি করে এই নিউরনগুলোকে পজিটিভ রাখা। 9 কোর স্টেপস আমাদেরকে ফ্রেশ রাখে। 9 কোর স্টেপস আমাদের শক্তি, 9 কোর স্টেপস আমাদের দুর্বলতা। আমরা যদি কেউ আটকে যাই, 9 কোর স্টেপসের অভাবে আটকে গেছি। আমরা যদি কেউ গ্রো করি, 9 কোর স্টেপসের শক্তি দিয়ে আমরা গ্রো করি। কিন্তু তাই শুধুমাত্র কাস্টমার তৈরি করছি, বই পড়ার সময় নেই, এইটা নয়, কিন্তু সব কিছু করতে হবে আমাদেরকে, এবং সেটার জন্য প্রচণ্ড ডিসিপ্লিন ওয়েতে আমাদেরকে অ্যাক্টিভিটি ম্যানেজমেন্টটা শিখতে হবে। কার্ডিনাল রুল, এটা আমাদের সম্পদ, এটা আমাদেরকে কখনো ডিফোকাস করে না। এবং এখানে এরকম না যে ছেলেদের ব্যাপার, মেয়েদের ব্যাপার। কি মনে হয় কার্ডিনাল রুল? এটা আমাদের প্রাইড, আমাদের গর্ব, আমাদের কার্ডিনাল রুলটা আছে। একদম এটা হ্যাঙ্কি প্যাঙ্কির বিজনেস নয়, এটা যে কোনো একটা মানুষের বিজনেস নয়। ছোট মন নিয়ে বড় বিজনেস করা যায় না, দীর্ঘমেয়াদী বড় বিজনেস হয় না। কিন্তু কার্ডিনাল রুল আমাদেরকে, এটা আমাদের কম্পালশন নয়, কিন্তু এটা আমাদের রেপুটেশন তৈরি করে। ইটস নট আওয়ার কম্পালশন। রেপুটেশন উইথ প্রাইড, গর্বের সঙ্গে এটা আমাদের গর্ব, কেন সত্যের উপর প্রতিষ্ঠিত। এডিএসডি টিম এবং তাদের লিডাররা সবসময় এই সত্যটাকে আমাদের সামনে এনেছেন। এবং এখানে কিন্তু মানে যারা এই সত্যের পথে থাকে না, এডিএসডি টিম কিন্তু তাদেরকে সংশোধন করার চেষ্টা করে, এবং সংশোধিত না হলে তারা কড়া অ্যাকশন নিতেও কিন্তু পিছুপা হয় না। তার কারণ এই বিজনেসটা আমরা বিল্ড করতে এসেছি জেনারেশন আফটার জেনারেশন আফটার জেনারেশন আফটার জেনারেশন। অনেক ব্যবসায়ী আছে, অনেক সফল ব্যবসায়ী, তারা বলতে পারে না তাদের ছেলে মেয়েদেরকে যে তারা কি করে। আমাদের ওই বিজু বলছিল না, আমাদের ছেলে আছে এখানে, হলের কোথাও না কোথাও আছে, আমি জানি না, তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু হলের কোথাও না কোথাও আছে। দ্যাটস গুড। ও এখানে আছে মানে হচ্ছে ও সেফ হ্যান্ডে রয়েছে, আমি জানি ও সেফ হ্যান্ডে রয়েছে। আর আমরা কিন্তু বলতে পারি যে আমরা কি করি, সেটা ওকে কিন্তু দেখাতে পারি। আমরা কি বলি, আমরা কি করি, তা আমরা এমনভাবে বিজনেসটা করবো যেন সত্যি সত্যি আমরা আমাদের ছেলে মেয়েকে বলতে পারি যে আমরা এইটা করছি। খুব বেশি লুকোনোর প্রয়োজন যেন না হয়, তাহলেই আমার পাওয়ার অফ ইউনিটি থাকবে, তাহলেই আমার কার্ডিনাল রুল ব্রেক হবে না।
মানে আমি জাস্ট একটা লাইন বলি যে ওকে যদি এখন কেউ জিজ্ঞাসা, অনেকে বলে যে তোমার বাবা মা কি করে, কারণ উজ্জ্বল তো চাকরি করে না, অনেকেই দেখে বাড়িতেই থাকে, যখনই কোনো টিচার আসে যে আসে মানে উজ্জ্বল বাড়িতে, আমরা মাঝে মাঝে একসাথে সেজে গুজে বেরোই। তো ওকে বলে যে তোমার বাবা মা কি করে, বলে অ্যামওয়ে বিজনেস করে। অ্যামওয়ে চলে এখনো? বলে আমার বাবা মা আছে এখনো 26 বছর, এটুকু বলে, আর কিছু বলে না। তো সবচেয়ে বড় কথা যে এটা নেক্সট জেনকে পাস অন করাটাও কিন্তু আমাদের রাইট। আমরা যদি কাজ করি ভালো করে তবে তো পাস অন করবো। কি পাস অন করবো? লায়াবিলিটি পাস অন করবো? আমার প্রচুর ধার দেনা পাস অন করবো, নাকি এই বিজনেসে আমি খেটে একটা স্ট্রাকচার তৈরি করে সেটাকে পাস অন করবো? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কি পাস অন করবো? আমার ভ্যালুস পাস অন করবো? আমার এথিক্স পাস অন করবো? আমার শিক্ষাটাকে পাস অন করবো? কি পাস অন করবো? দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর সবচেয়ে মানে ভালো লাগা যে কারণে এটা একটা পজিটিভ এনভায়রনমেন্ট আমরা বলি, একটা ইকো ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, সেটা হলো নো অ্যালকোহল, নো ডার্টি জোকস, নো ভালগারিটি। মানে এটা তো ভাবাই যায় না, বলো। 3টে জেনারেশন আমাদের অলরেডি, আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের বিজনেসে আছে। আমার ভাগ্নে, আমার ভাইয়ের বউ, উই আর ফ্যামিলি। ভিন্ন বয়সী মানুষেরা প্রচুর আনন্দ করতে করতে, মজা করতে করতে আসে। কিন্তু আমরা জানি যে এই মজার মধ্যে কোথায় একটা লিমিটেশন থাকে, কোথায় একটা জায়গা থাকে, যেটা একটা পরিবার, এটা একটা বৃহত্তর পরিবার। তাই সেই বৃহত্তর পরিবারের পবিত্রতা রক্ষা করা, এটা আমরা জানি পিকনিকে গিয়ে কত মজা হয়, কিন্তু আমরা জানি কোথায় রেস্ট্রিকশনটা আছে। অ্যালকোহল তাদের দরকার হয় যাদের জীবনটা খুব বোরিং। আমাদের লাইফে বোরিং না, যাদের জীবনে উত্তেজনার অভাব আছে, তারা বাইরের থেকে অ্যালকোহল নিতে তাদের হয়। আমাদের তো উত্তেজনার কোনো অভাব নেই। নেভার পাস এনি নেগেটিভ। আমরা যখন কথা বলছি আমাদের স্পাউস, চিলড্রেন, আমাদের টিম মেম্বার, এটা খুব ভাইটাল। হ্যাঁ, ওখানে একটা জিনিস বলি যে ইচ্ছা করে না এর কাস্টমার স্ন্যাচ করে নেওয়া, ওর লোকটাকে বলে দেওয়া। তাকে সেই কৌশিকের একটা স্মৃতিতে শুনেছিলাম, কৌশিক দত্ত, সুভা দত্ত, আমাদের টিচার বলে। কৌশিক বলেছিল যে একটা সময় হয় যে তোর আপলাইন কি দেয়? তোর আপলাইন খিচুড়ি খাওয়ায়, আমার আপলাইন তো বিরিয়ানি খাওয়ায়। হ্যাঁ, তো কারোর আপলাইন এমন একটা প্রমোশন দিয়ে দিয়েছে, সেই প্রমোশনটা ভীষণ অ্যাট্রাক্টিভ। জেনে রাখবেন, এটা একটা ইটস এ ডোপ। আপনি ডোপের ফাঁদে পড়বেন কিনা, দ্যাট ইজ ইয়োর ডিসিশন। কিন্তু ডোপিং করে যেমন অলিম্পিকে মেডেল পাওয়া যায় না, 100 গ্রামের জন্য আমাদের মেয়েটা সোনা পেল না বা রূপো পেল না, 100 গ্রাম ওজন বেড়ে গেছিল। সো ডোপিং মানে কখনো কখনো মৃত লোককে জাগিয়ে দেয়, বাঁচিয়ে দেয় 10 মিনিটের জন্য, বা হয়তো বাঁচিয়ে দেবে একটা ফিজিক্যাল ইয়ারের জন্য। কিন্তু বিজনেসটা আমরা করতে এসেছি জেনারেশন একটা জেনারেশন। এটা কিন্তু never mess with anybody's money, ego, spouse. হ্যাঁ, নেগেটিভটা হচ্ছে যে ভুল জায়গায় ভুল ড্রেস কোডে যাওয়া, ইটস এ নেগেটিভ। আজকে এখানে যারা এসেছেন, আজকে যারা স্পিকার নন, আজকে যারা স্টেজে ওঠেননি, কিন্তু তাহলেও সঠিক ড্রেস কোডে এসেছেন, আপনাদেরকে স্যালুট করি। তার কারণ ইউ আর ক্রিয়েটিং দ্য রাইট এক্সাম্পল। অলরেডি আপনারা সিস্টেমকে সার্ভ করছেন, যদিও আপনারা স্পিকার নন, যদিও আজকে হয়তো কোনো কারণে স্টেজে ওঠেননি, কিন্তু আপনারা সঠিক ড্রেস কোডে এসেছেন। দ্যাটস ইনক্রেডিবল। অনেকভাবে নেগেটিভ স্প্রেড করা যায়। আমার ঠিক আমার অর্গানাইজেশন যদি সত্যি তৈরি করতে হয়, এবং যারা আমাকে যদি ফলোয়ার বানাতে হয়, ড্রেস কোড থেকে শুরু করে ওয়ার্ক প্যাটার্ন, কথা বলা, নলেজ লেভেল, সব জায়গা থেকে একটা পজিটিভ ভাইব্রেশন আসবে। কিন্তু এটা অনেকটা পারফিউম মাখার মতো। যিনি পারফিউম মাখেন তিনি যতটা না বুঝতে পারেন সেই পারফিউমের সুগন্ধ, আশপাশের মানুষ তার থেকে বেশি সুগন্ধ পায়। 9 স্টেপসে যে মানুষটা থাকে, তার পারফিউম, তার সুগন্ধ আশপাশে সঞ্চারিত হয়। সে ফেসবুকে থাকে, Never mess with anybody's money, ego, spouse. হ্যাঁ, এটাই ডেস্ট্রয়। কিন্তু মানে ডেস্ট্রয়ের মধ্যে যেগুলো ধ্বংসের কারণ, মানি, ইগো, স্পাউস, এটা ফ্যামিলি এবং এটা লং টার্ম। আজকে যে মানুষটা নতুন এসেছে, আজকে প্রথম এসেছে কোনো একটা মিটিংয়ে, কেউ আছেন আজকে প্রথম এসেছেন কোনো মিটিংয়ে, কোনো বড় মিটিংয়ে প্রথম এসেছেন? অনেকে এসেছে না। এটা কিন্তু এডিএসডি টিমের ওয়েলকামের হাততালি নয়। ওনাদের প্রত্যেকের রাইট আছে আমাদের আগে ডায়মন্ড যাওয়ার। সকল মানুষের ভেতরে যদি ঈশ্বর থাকে,
তাহলে সমস্ত ডিস্ট্রিবিউটরের পেছনেই কিন্তু একটা ডায়মন্ড আছে, বসে আছে। তাহলে সেই রেসপেক্টটা প্রাপ্য। টাকা পয়সা নিয়ে যদি গন্ডগোল করি টিমের সঙ্গে, তাহলে টিম আমাকে মানবে না। ব্যক্তিগত প্রয়োজন থাকতে পারে, ব্যক্তিগত প্রয়োজন ডাউনলাইনদের থেকে নিতে নেই কখনো, সেটা তার জন্য ব্যাংক আছে, অন্যান্য সোর্স আছে। যারা যারা করেছে তারা যারা দেখেছে যে তাদের টিমের ধ্বংস তারা দেখেছে। সো বি ভেরি ভেরি কেয়ারফুল, বি ভেরি ভেরি কেয়ারফুল। তো এখানে আমরা যদি কখনো কোনো ভুল করে ফেলি, রেকটিফিকেশনের সবসময় সময় আছে। এরকম ভাবার কারণ নেই যে আমি একটা বিরাট ভুল করেছি। ভুল হয়, ভুল হয়, কিন্তু এগুলো হচ্ছে ডিস্ট্রয়ার। ফ্যান একটা সিঙ্গেল লেডি এখানে সেফেস্ট, সিঙ্গেল লেডি সেফেস্ট। আজকে সমাজে সবাই আমরা সার্বিকভাবে একটা অন্যায় প্রতিবাদ করছি, সমস্ত দল মত নির্বিশেষে। একটা বড় অন্যায় হয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করছি। কিন্তু কবে থেকে বলুন তো গ্রিক সিস্টেমে নো অ্যালকোহল, নো ডার্টি জোকস, নো ভালগারিটি, সিঙ্গেল লেডি অফ একজন মহিলা একটু মেয়ে জয়েন করেছে বিজনেসে। এই শহরে তার কেউ না থাকলেও এই শহরে তার অনেক দাদা আছে, তার টিমের দাদা নাই হতে পারে, তার হার্টলাইন থেকে আছে। তার কোনো বিপদে আপদে সে ঠিক তার সেই দাদাদের সন্তান পাবে। এটা কবে থেকে শিখিয়েছে যে মেয়েরা দাঁড়িয়ে থাকলে উঠে যেতে হয়? এটা অসুবিধা কবে শিখিয়েছিলেন আমাদের? তাই আমরা কি একটা সেপারেট ওয়ার্ল্ডে নেই, যে ওয়ার্ল্ডটা অনেক সুন্দর? এই জন্য কি ভগবানকে আমরা ধন্যবাদ দিতে পারি? এই ভ্যালুসগুলো কিন্তু আমরা প্রথম দিন থেকে বিজনেস থেকে শিখেছি। এই ভ্যালুসগুলোই আমাদের ফ্যামিলিতে, আমাদের বাচ্চাদেরও শেখাতে হবে। সে কারণে এই বিজনেসটাতে আরো বেশি আমাদের ইনভলভ থাকতে হবে। অনেক কিছু শেখার আছে এই বিজনেসটায়। এরপর আমি যেটা বলবো যে নেভার এনগেজ ইন এনি আনএথিক্যাল অ্যাক্টিভিটিস লাইক শপ সেলিং, অনলাইন সেলিং, অ্যাপয়েন্টিং সেলস পারসন, এগুলোর উপরে আমাদের একটু ফোকাস থাকা দরকার। এইভাবে বিজনেসটা বিল্ড করার চেষ্টা করে, সেলস গার্ড রেখে দিচ্ছে বা আনএথিক্যালি দোকান থেকে প্রোডাক্ট বিক্রি করছে। বিলো ডিএপি, লোভী মানুষেরা প্রচুর প্রোডাক্ট কিনেছিল, সেই প্রোডাক্টগুলো জমে গেছে, তারা অনেক কম দামে প্রোডাক্টটা দিয়েছে। তারা কিন্তু সেই একটা সিনেমা দেখেছিলাম ছোটবেলায়, মানে কলেজ জীবনে, জিপসি ক্যাম্প ভ্যানিশেস ইনটু দ্য ব্লু। তারা কিন্তু ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে সে তো গেল চলে গেল, আর এলো না, আছে মানে সে যাওয়ার পথ ধরেছে। তো সেখানে দাঁড়িয়ে আমরা একটা জিনিস বলতে পারি, এমআই কিন্তু জিরো টলারেন্সে রয়েছে, জিরো টলারেন্সে রয়েছে। কখনো যদি কেউ ধরা পড়েন, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আপনাদের আপলাইন যেই হোক না কেন, তিনি যদি এডিএসডি টিমে থাকেন, খুব বেশি সুবিধা আপনি পাবেন না আপনার আপলাইনদের থেকে। এবং যেহেতু এই বিজনেসটা আমরা সিরিয়াসলি যারা বিল্ড করছি, তারা জেনারেশন আফটার জেনারেশন রাখতে চাইছি, তাই কোনো অন্যায়ের সঙ্গে আপনার আপলাইনরা হ্যাঁ বলবে না, যে না ঠিক আছে, এবং আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। বিলিভ মি ফ্রেন্ডস, কেউ বাঁচাতে পারবে না। ধরা যদি বলে, মানে যদি কি জানো, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, তা মাথা নিচু করে চুপি চুপি লুকিয়ে ডায়মন্ড যাওয়া যায় কি? ডায়মন্ড যাওয়া যায়? জানো না। তাই কখনো যদি ভাবেন যে অনলাইনে প্রোডাক্ট পাওয়া যাচ্ছে কেন, ফরগেট অ্যাবাউট ইট। বিলিভ মি, 2% ভলিউম, ইন্ডিয়া 2% ভলিউম অনলাইন থেকে মুভ হয় না। যত শোনেন তার অধিকাংশই গল্প। সরাসরি জিজ্ঞেস করুন ডাউনলাইনকে যে তোমার কোন কে রিফিউজ করেছে বলো তোমাকে, বিকজ অনলাইনে প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, আমি তার সঙ্গে কথা বলবো। দেখুন সেই ফোন নাম্বার আপনি পাবেন না অধিকাংশ ক্ষেত্রে, একটা দুটো ক্ষেত্রে আসতে পারে। কেন? আপনার সঙ্গে যে নলেজটা রয়েছে, যে হলিস্টিক অ্যাপ্রোচে যে নলেজ আপনি তৈরি করতে পেরেছেন, সেইটা কিন্তু অনলাইনে পাওয়া যায় না। সেইটা কিন্তু 100 টাকার রেজিস্টারে পাওয়া যায় না। সেইটা কিন্তু দুটো কুইন কিনলে একটা কুইন ফ্রি, ওই ফ্রি কুইনটার মধ্যে কিন্তু ওই নলেজটা নেই। অলওয়েজ এটা কিন্তু মাথায় রাখবেন। তাই এই নলেজটাই কিন্তু আমাদের শক্তি। আমাদের প্রোডাক্ট যে কোনো জায়গায় পাওয়া যেতে পারে। কে আপনাকে বলবে যে সকালবেলা ঘুম থেকে উঠে আপনার কি করা উচিত? কে আপনাকে এই গাইডলাইনটা দেবে? এডিএসডি টিম থেকে আপনি সেই গাইডলাইনটা পাবেন, আপনার আপলাইন থেকে সেই গাইডলাইন। দারুণ সম্ভাবনাময় একটা নতুন বছর আসছে সেপ্টেম্বর মাসে। কিন্তু বিলিভ মি, যত সম্ভাবনাই হোক না কেন, উইদাউট স্ট্রাকচার কোনো সম্ভাবনাই কিন্তু আমাদের জীবনে কাজ করবে না, আমার পরিবারে কাজ করবে না। প্ল্যান শো না করে যে টিমটা আছে, সেই টিমটাকে শুধুমাত্র উত্তেজিত করে এনকারেজমেন্ট দিয়ে আপনি পরের লেভেলগুলো অ্যাচিভ করতে পারবেন না। নতুন লোক আনতেই হবে।
এবং নতুন লোক আনার জন্য সবসময় নিজেকে ম্যাগনিফাইং গ্লাসের তলায় রাখতে হবে। আমি 3টে প্ল্যান দেখালাম, কোনো জয়নিং প্ল্যান পেলাম না, আমার ভুলটা কোথায় হচ্ছে, টপিক দিয়ে রাখলাম সাথে সাথে যে আমার ভুলটা কোথায় হচ্ছে, সংশোধন করি। সংশোধন আমি অধিকাংশ ক্ষেত্রে দেখেছি অনেকে কাউন্সেলিং করে কিন্তু তার কাজের কোনো ফিডব্যাক দেয় না। এটা আমাদের ভীষণ ভীষণ, আমি জানি না কেন এটা আমাদের ক্ষেত্রেই হয়, কেন আমরা অলওয়েজ ফিডব্যাক দিচ্ছি। আপলাইন বললো এইভাবে কাজ কর, আমরা কাজ করার সময় যে অসুবিধাটা বোধ করেছি আমরা অলওয়েজ ফিডব্যাক দিচ্ছি, আমার এখানে অসুবিধা হচ্ছে, তুমি যেটা বলছো সেটা আমি করতে পারছি না এই কারণে। তাই যেটা বলছে, যেটা মিঠু বলেছিল, লিস্ট সরাসরি লিস্ট বিজনেস আমরা অফার করতেই পারি, যেটা চলছে সেটা চলুক, আর কাস্টমার যেটা তৈরি হবে সেই স্যাটিসফাইড কাস্টমাররা যদি আমার সঙ্গে বিজনেসে আসে, দুটো ফেইথ তাদের সঙ্গে থাকছে। একটা ফেইথ হচ্ছে ফেইথ অন অ্যামিল প্রোডাক্টস আর ফেইথ অন ইউ। সব থেকে শক্তিশালী দুটো জিনিস নিয়ে যারা যখন কাজ করে তখন গতিটা অনেক দ্রুত হয়। আমি যদি কখনো প্ল্যান শোতে এইটা ফোকাস করি যে প্ল্যান শো বিনা পয়সা, কোনো পয়সা লাগে না, সত্যি কথা, মানি ব্যাক গ্যারান্টি আছে 100%। আর যদি বলি যে আমি আছি, আমি তোমাকে সবভাবে হেল্প করবো, আমি ম্যায় হোনা অ্যাপ্রোচে প্ল্যান দেখাচ্ছি, আর বলছি যে সেলস কম্পালসারি নয়, তোমাকে কিছু করতে হবে না, আমি তোমার প্রোডাক্ট তুলে দেবো, তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু জয়েন করো। 10টা 15টা 20টা 100টা বেকার জয়েনিং আমাদের অর্গানাইজেশনে আসবে এবং সেগুলো আপনাকে ভুল পথে চালিত করবে। প্ল্যান শোতে পরিষ্কার অফার অ্যান্ড ডিমান্ড রাখবেন, এইটা অফার এইটা ডিমান্ড, কিন্তু কোনো কাজে আপনি তাকে এনকারেজ করবেন, ডেফিনেটলি এনকারেজ করবেন, কিন্তু এনকারেজমেন্টটা হলে কোনো কাজই তোমার কাছে কঠিন লাগবে না, কেন আমি থাকবো তো তোমার সঙ্গে, তোমার সামনেও থাকবো না পেছনেও থাকবো না, আমি তোমার পাশে থাকবো সবসময়। এই এনকারেজমেন্টটা তাকে দিন, কিন্তু দেখে নিন যে তিনি আদৌ কিছু বিজনেস করতে চাইছেন কিনা। আপনার একটা কাস্টমার, সে গ্লিস্টার নেয় আপনার থেকে প্রতি মাসে, সাবান নেয়, আপনি তাকে আননেসেসারি যদি বলেন টিভিএসে চলো, সে এখানে এসেও সে বোর ফিল করবে, কেন তার বিজনেস করার কোনো তো লক্ষ্য নেই, এই মুহূর্তে কোনো ডিসিশন নেই। তাই কাউকে জোর করে গিলিয়ে দেবেন না, যে যেরকম স্টেজে আছে তাকে সেইভাবে তাকে কাজ করার সুযোগটা করতে দিতে হয়। আর এসটিপিটাকে কিন্তু প্রতি মুহূর্তে চেঞ্জ করতে হয়। ফলো থ্রু এগুলো তো সব ক্ষেত্রে প্রযোজ্য, শুধু জ্ঞান দেওয়া না, এই করো তাই করো। আমি দেখেছি অনেক সময় বলে যে দাদা আমি আমার আপলাইন আমাকে এই কাজগুলো করতে বলেছিল, আমি আমার আপলাইনকে বললাম যে আমার সঙ্গে একদিন একটা হেলথ ক্যাম্প করো, আমার সঙ্গে একটু দেখিয়ে দাও, তখনই সে বলছে যে আমি না, অন্য একজনকে নিয়ে যাও। মানে এরকম একটা ঘটনা যেন না হয়, আপনাকে যেন সে পায়। আপনি এত ব্যস্ত, আপনি ফোনে অ্যাভেলেবল না, আপনি কখনোই অ্যাভেলেবল না, তাহলে ফলো থ্রুটা হবে না। আমাদের যে মিশনটা আছে, সেই মিশনটা এডিএসজি টিমের যে মিশনটা আছে, আপলাইনের সঙ্গে যে মিশনটা আছে, সেইটা যদি আমরা করতে পারি, এটা একটা সোশ্যাল নেটওয়ার্কিং, যেটা ওই লিস্ট বিল্ডিং থেকে চালু হয়েছিল। আজকে বিজনেসে যদি থাকেন, আপনার টিম মেম্বার বাড়বে, ঠিক যেভাবে ফেসবুকে আপনার ফ্রেন্ডসের সংখ্যা বেড়েছে। শুরু করেছিলেন 10টা বন্ধু দিয়ে, এখন হয়তো আপনার 1000 বন্ধু হয়ে গেছে ফেসবুকে। সবার ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি অ্যাকসেপ্ট করেননি, আপনার ইনভিটেশনও সবাই অ্যাকসেপ্ট করেন, কিন্তু 10টা থেকে 1000 হয়েছে। বিজনেস যদি টিকে থাকেন, তাহলে আজকে মনে হবে হয়তো আমার সঙ্গে কেউ আসছে না, কিন্তু আপনার সোশ্যাল নেটওয়ার্কিংটা এটা বাড়তে একদিন আমরাও নিজের সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মার্ক জাকারবার্গ করতে পারি। ফেসবুকের মালিক সোশ্যাল নেটওয়ার্কিং তৈরি করেছেন, আমাদেরকে ফ্রিতে দিয়েছেন। অ্যানুয়াল বিজনেসে জয়েনিংটা ফ্রি, কিন্তু সাকসেসটা ফ্রিতে হয় না, কিন্তু সাকসেসটা কখনো ফ্রিতে হয় না। এক মিনিট একটা লাইন আমি বলি এখানে। অ্যাকচুয়ালি আমরা না মানে সোশ্যাল মিডিয়াতেও কিন্তু অনেকটা টাইম আমরা পাস করি এখন। ওটা আমার একটা মানে আমার দেখবেন বাড়িতে বাচ্চাকে টাইম দিতে পারছি না বেশি, কিন্তু বলছি বাচ্চাকে টাইম দেওয়ার জন্য থাকতে পারছি না, যেতে পারছি না মিটিংয়ে, পরীক্ষা, সব কিছুই। কিন্তু সত্যিই বলি, যদি এটাকে আমরা কাজে লাগাতে পারি, যেটা উজ্জ্বল বললো, এখানে আমরা একটা বড় নেটওয়ার্কিং বানাতে পারি। দেখবেন আমাদের ক্ষেত্রে আমরা যেটা করেছি, আপলাইনটা বলার পর আমরা না ফেসবুকে সবাই প্রায় আছি। আমি বলছিলাম না, অনেকে এন্টারপ্রেনিউর হতে চায়, এখন আমার নিজের বিজনেস কিছু করবো এরকম। মানে আজকের দিনে কিন্তু আমরা অনেক কিছু ফেসবুক থেকে দেখছি, শিখছি, জানছি। যদি ফেসবুকটাকে কাজেও লাগাতে পারি, হয়তো আমার যেমন হয়েছিল, আমরা কিছু পুরোনো ফ্রেন্ডস
আমার 25 বছর পরে তাদের সাথে যোগাযোগ হয়েছে, সেই যোগাযোগ থেকেই কিন্তু আজকে আমরা একটা মানে অর্গানাইজেশন তৈরি করতে পারছি, এবং সেটা কিন্তু আপনাদের জন্যও আছে, ওপেন আছে। যদি আপনি এই নেটওয়ার্কে সত্যি সত্যি কাজ করতে চান, এই সোশ্যাল জায়গাটাকেও কিন্তু আপনি ফেসবুকে খালি অন্যের ছবি না দেখে, অন্যের রিলসের লাইক না দিয়ে নিজে কিছু সেখান থেকে বিজনেসটাকে বার করার চেষ্টা করুন। তাহলেই কিন্তু আপনারা দেখবেন যে এই টাইমটা ওয়েস্ট করছেন না, টাইমটা ইনভেস্ট করছেন আপনার নিজের লাইফের জন্য। হ্যাঁ, শুধু তখন আপনাকে মানুষ লাইক দেবে অনেক। ওকে, থ্যাংক ইউ। আর অ্যামওয়ে যে পে প্যাকেটটা দিচ্ছে আমাদের, ইটস মোস্ট অফ দ্য পিপল, এটা আমাদের সেকেন্ড প্রফেশন। একটা মানুষ প্রথম জীবন শুরু করছে, প্রথম চাকরি পাচ্ছে, সে কিন্তু খেয়াল করে না যে সে কত টাকা মাইনে পাবে, কি পে প্যাকেজ। প্রথম যাই স্যালারি হোক, বেশিরভাগ সময় তারা সেটাকে গ্রহণ করে, কিন্তু যখনই সে জবটা চেঞ্জ করার কথা ভাবে, সে কিন্তু দেখে হোয়াট ইজ দ্য পে প্যাকেজ, এখনকার থেকে কতটা ভালো হবে, কতটা আমি বাড়িতে থাকতে পারবো, কতটা আমার সুযোগ সুবিধা আছে। সো অ্যামওয়ে যদি আমার সেকেন্ড প্রফেশন হয়, তাহলে আমি কি অ্যামওয়ে পে প্যাকেটগুলো দেখেছি, টিটিসিআই বা 4+ ইনকামগুলো দেখেছি, 4 ইনকামগুলো দেখেছি? এটা দেখাটা খুব দরকার, এটা দেখাটা খুব দরকার। প্রত্যেকটা মানুষের মানে নিজেদের স্ট্রাকচার রিপেয়ার এবং প্রিপেয়ার, এটা আমার আপলাইনের কল ছিল। লেটস রিপেয়ার অ্যান্ড প্রিপেয়ার আওয়ার স্ট্রাকচার, অনিরুদ্ধ ঘোষের কল এটা। লেটস রিপেয়ার অ্যান্ড প্রিপেয়ার আওয়ার স্ট্রাকচার, ফরগেট অ্যাবাউট পিন, আমরা কে কোথায় আছি। আমরাও ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা ফাউন্ডার এমএল, কিন্তু আমাদের ভলিউমটা কী হয় উইদাউট দিস 3 legs, সেইটাকে মনে করি যে আমরা আমরা প্ল্যাটিনাম আছি তো, এটা ছাড়া আমরা প্ল্যাটিনাম আছি তো, আমাদের লক্ষ্য থাকে কিন্তু যে আমরা যেন প্ল্যাটিনাম শিট যেন আমার নষ্ট না হয়। উইদাউট দিস 3, এই 3টে তো আছে, এই 3টে তো দেবেই আমাকে। সেলস অ্যান্ড মার্কেটিং প্ল্যানটা বোঝার আছে, এবং সেলস অ্যান্ড মার্কেটিং প্ল্যান বুঝলেই কিন্তু বলে দেবে, আপনি বুঝতে পারবেন হোয়াট টু ডু, হাউ টু ডু এর জন্য তো আপলাইন আছে। সো এটার উপর বিশ্বাস রাখতে হয়, এটার উপর বিশ্বাস রাখতে হয়। কোথাও যদি আপনার কোনো দুর্বলতা থাকে, সেটাকে কাটিয়ে ওঠার জন্য সেই কাজটাকে এড়িয়ে যেতে নেই, সেই কাজটা বেশি করে করতে হয়। আপনার আজকের দুর্বলতা কালকের আপনার সব থেকে স্ট্রেংথ হিসেবে ফেরত আসবে। পিবিআই অসম্ভব ভালো হয়েছে, নতুন করে বিএফআই পিবিআই জার্নি আমরা শুরু করতে পারি, কিন্তু তার জন্য কিন্তু আমাদেরকে প্ল্যান দেখানোটা করতে হবে, এবং তার জন্য লোকাল ওপেন মিটিংগুলোকে মানে সফল করতেই হবে। লোকাল ওপেন মিটিংয়ে আপনার যদি আজকে এই রবিবার কোনো গেস্ট না থাকে, আপনি যদি মনেই করতেই পারেন, স্বার্থপর মানুষরা খুব বড় বিজনেসে করতে পারেনি। আপনার কোনো গেস্ট নেই, আপনি লোকাল মিটিংয়ে অ্যাবসেন্ট, ফেয়ার এনাফ, খুব ভালো করেছেন। কালকে যখন আপনার গেস্ট আসবে, সে কিন্তু ফাঁকা হলে সেই গেস্ট প্ল্যান দেখবে। কিন্তু আমরা যদি সবাই মিলে আজকে যে গেস্টরা আসছে একটা পজিটিভ এনভায়রনমেন্ট দিই, উইথ প্রপার ড্রেস কোডে ওখানে থাকি, তাহলে আমার যেদিনকে গেস্ট আসবে সেও কিন্তু একটা পজিটিভ এনভায়রনমেন্ট পাবে। সো এটা মনে রাখবেন, যা দেবেন সেটা দ্বিগুণ গতিতে ফেরত আসবে, যা নেগেটিভ দেবেন সেই নেগেটিভ অনেক বেশি দ্রুত ডুপ্লিকেশন হবে। পজিটিভ ডুপ্লিকেট করতে গেলে কিন্তু পরিশ্রম করতে হয়। তাই লোকাল ওপেন মিটিংগুলো যেন সফল আমরা করতে পারি, এবং এটা আমার একটা এই প্রসেসটা যেন আমার এনজয় করতে পারি। এই প্রসেস লোকে না বলছে, লোকে ইনভাইট করছি, লোকে না বলছে, ইনভিটেশনের অনেক রকমের জায়গা আছে, সেগুলো মূলত পেস মিটিংয়ে শেখানো হয়। আপনি যদি ডিজিটাল পেসে অংশগ্রহণ করছেন, আপনি আপনার ভিডিওটাকে অফ রেখেছেন, অডিওটাকে অফ রেখেছেন, ভিডিও অফ রেখে আপনি ফুলকি যদি দেখেন, আপনি দেখতেই পারেন, কিন্তু আপনার ইউ ডোন্ট এক্সপেক্ট এবার ফুলকি ঠিকই থাকবে। ফুলকির পরিবারে যদি সব সমস্যার সমাধান হয়ে যায়, ওই সিরিয়ালটা বন্ধ হয়ে যাবে। তাই ফুলকির সিরিয়ালে একের পর এক ঘটনা ঘটবে, দুর্ঘটনা ঘটবে, ঘটতেই থাকবে, এবং ফুলকি সেখানে জিততেই থাকবে। কিন্তু আমি যদি প্রেস মিটিংটা আমার ভিডিও অন করে রাখি বা ভিডিও অফ করে রাখি, বা আমি হয়তো মন দিয়েই শুনছি, কিন্তু আমি প্রপার ড্রেস কোডে নেই বলে আমি ভিডিও অফ করে রেখেছি, আপনি ধরে রাখবেন যে এটা কিন্তু কাজ করবে না। কেন? এটা একটা নেগেটিভ পাস হচ্ছে। তবে হ্যাঁ, কখনো কখনো রাস্তাতে আছেন, আপনার আপলাইন জানবে, কখনো কখনো আপনার লোকালিটিতে খুব খারাপ ব্যান্ডউইথের অবস্থা, আপনি ভিডিও অফ রাখতে পারেন, কিন্তু ইন জেনারেলি ভিডিও অন করে রাখবেন। আমাদের কিন্তু ডিজিটাল মিটিংও থাকবে, ফিজিক্যাল মিটিংও থাকবে। যে প্ল্যান শোটা আপনি তৈরি করবেন, সেই প্ল্যান শোটা যেন বারবার বললাম যেন আপডেটেড হয়, এবং আপনার ডাউনলাইনটা যত প্রেডিক্টেবল প্ল্যান দেখাবেন, তত বেশি স্পিকার তৈরি হবে। অনেকে আছে চমকে দিতে ভালোবাসে,
এমন রিসার্চ ওয়ার্ক করে তারা এসেছে, সবাই অবাক হয়ে গেছে, কিন্তু তার মতন কোনো স্পিকার নেই। এটা প্ল্যাটিনাম যাওয়া খুব মুশকিল, কিন্তু খুব যদি ইজি প্ল্যান শো হয়। আপনার টিম মেম্বার যদি জানে যে আপনি কোথায় মজা করছেন, কোথায় অঙ্কটা কিভাবে দেখাচ্ছেন, যদি আপনার প্ল্যান শোটা প্রেডিক্টেবল হয়, তাহলে আপনার টিমে বেশি স্পিকার হবে, এবং বেশি স্পিকার যত হবে, আপনার টিমে যদি একটা ভালো 12-14টা স্পিকার থাকে, ভালো স্পিকার, তাহলে আপনার 10,000 পিবি যেতে অনেক ইজি হবে, পিস অফ কেক। তাই কখনো এরকম একটা গুরুগম্ভীর প্ল্যান শো করবেন না যেটা ডুপ্লিকেট করা যায় না। সো এগুলো হচ্ছে বলার কথা ছিল। আমাদের সমাজটার দিকে যদি তাকান, আমাদের সমাজে কিন্তু কখনো এন্টারপ্রেনিউরকে খুব বেশি এনকারেজ করা হয় না। দেখবেন একটা মধ্যবিত্ত শিক্ষিত পরিবারে আপনার বোনের সম্বন্ধ এসছে, বোনের জন্য একজন এন্টারপ্রেনিউর ব্যবসা করেন, 50 জন মানুষের অন্নদাতা, তিনি ভালো ব্যবসা করেন, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, 50 জন মানুষের অন্নদাতা। আর একজন মানুষ সরকারি অফিসার। আমাদের শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি পরিবারের অধিকাংশ ক্ষেত্রে জামাই হিসেবে কিন্তু সরকারি অফিসারকেই প্রথম চয়েস করা হয়। আমরা এরকম একটা সমাজ থেকে এসেছি, আমরা অন্তত যেসব জায়গায় থাকি এইসব জায়গায় আমরা এরকমই দেখে এসেছি। আর আপনি এই সমাজে জন্মে সব জেনে বুঝে যদি আপনি এক্সপেক্ট করেন আপনি ব্যবসা করছেন বলে আপনার মাস্তুতো দাদা এক্সাইটেড হবে, পিস্তুতো বোন এক্সাইটেড হবে, আপনার বৌদি এক্সাইটেড হবে, কাকিমা এক্সাইটেড হবে, জ্যাঠামশাই এক্সাইটেড হবে, এটা কি ঠিক বলুন তো এই সমাজে দাঁড়িয়ে? তাই এন্টারপ্রেনিউররা কিন্তু একাই লড়াই করে, এন্টারপ্রেনিউরদের বারবার মোটিভেট করতে হয় না। এটা ভালো যে আমাদের এখানে একটা প্রোগ্রাম করে বলা হয় চলো ফায়ার আপ, চলো এক্সাইটেড, চলো গো ডায়মন্ড। কখনো শুনবেন না যে কোনো হোটেল মালিকদের কখনো এফিডি হয়, সেখানে বলা হয় যে চলো 5 স্টার হোটেল বানাতে হবে, আজকে তুমি 1 স্টার আছো, তোমার একদিন 3 স্টার হবে, হবে তো কি 4 স্টার হবে তো, একদিন আমাদের সবার তাজ বেঙ্গলের মতন আমরা বড় হোটেলের মালিক হবো। এটা কিন্তু তাদের করার জন্য দরকার হয় না, কিন্তু আমাদেরকে কেন এত মোটিভেট করতে হবে বলুন তো? এত গল্প দিয়ে, এত উদাহরণ করে দেবে। আমরা বিজনেসটা এসেছি, প্ল্যানটা বুঝেছি, সুতরাং আমরা বুঝে গেছি যে কি করতে হবে। রোজ রোজ মোটিভেশনের দরকার হয় না। কারুর রোজ রোজ 24 ঘন্টা একটা মিটিং থাকলো।